কাফে কিছুক্ষণে আজ শুনবেন বৈবাহিক পোস্ট ম্যারিটাল। রচনা অভিক অর্জুন দত্ত। ধূমপান, মদ্যপান এবং অন্যান্য মাদক দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের কাহিনী বৈবাহিক পোস্ট ম্যারিটাল। প্রযোজনা টিম কাহন। রাত ৯টা। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একজন যুবক চিন্তিত মুখে হাঁটাচলা করছে। যুবতীটি কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। যুবকটির আঙুল মাঝে মাঝেই দাঁতে চলে যাচ্ছে। নখ খেয়ে খেয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। যুবক এবং যুবতী দুজনেই আমাদের পরিচিত, শ্রেয়ান এবং শাওন। শ্রেয়ানের বাড়ি ভর্তি লোক ছিল। তার মধ্যেই শ্রেয়ান মাকে যখন শাওনের ছবি দেখালো, মা হাঁ করে তার দিকে তাকিয়েছিল। আরও কিছু বলতে যাচ্ছিল, শ্রেয়ানের ফোন বেজে উঠল। শ্রেয়ান দেখল শাওন ফোন করছে। লাফিয়ে উঠে ঘর থেকে বেরিয়ে ফোন ধরেছিল। হ্যালো। ওপাশ থেকে শাওনের কাঁদো কাঁদো গলা ভেসে এলো। এই গাধা, তুই কি কিছু দেখিসনি? শ্রেয়ান বলল, দেখেছি। ভাগ্যিস তুই ফোন করলি, নইলে আমাকে সেই রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার কি দাবি তোর? দাবির কিছু নেই, আমি তোকে ছাড়া বাঁচবো না। মায়েরই বলছি, মা কালীর দিব্যি, লোকনাথ বাবার দিব্যি, বালক ব্রহ্মচারীর দিব্যি। যাক, আমি ভাবছিলাম আবার জ্ঞান দেওয়া শুরু করবি। আমরা আজই বিয়ে করি, ওকে? মানে? শ্রেয়ানের মাথা কাজ করছিল না। মাথা টাথা চুলকে বলল, দেখ, আমি আর তুই দুজনেই খ্যাপা। আজ একটা ডিসিশন নেব, কালই সেটা চেঞ্জ করে ফেলবো। এসব জিনিস ফেলে রাখলে চাপ আছে, আর এদিকে দুজনের বাড়ি থেকেই প্রচুর চাপ আছে বিয়ে করার। বেস্ট হয় আমরা আজ বিয়ে করে ফেলি আর আজই হানিমুনে চলে যাই, ফিরে এসে সবাইকে বলবো না হয়। এই তো ঘুরে এলাম, আর অফিসে ছুটি দেবে নাকি? আমি পিল্লাইকে বলে দিচ্ছি। কি বলবি? এই যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আই গেট ম্যারিড টুডে অ্যান্ড আই ক্যানট গো টু অফিস ফর দ্য রেস্ট অফ দ্য উইক। হ্যাঁ, এটা বলবি? ওকে টোকে না, তুই এয়ারপোর্টে আয়, আমি ওখানে গিয়ে ডিসিশন নেব কোথায় যাব আমরা, ঠিক আছে? শর্ত? শিওর, কনফিডেন্ট লক কিয়া যায়। এখনই বেরো, আমি যাচ্ছি। ফোন রেখেই শ্রেয়ান ঘরে ঢুকে তাকে দেখতে আসা রত্নামাসি এবং মেয়ের মা বাবার সামনেই মাকে বলল, মা, আমি বেরোচ্ছি। মা অবাক হয়ে বলল, সে কি, এই তো এলি, এখন আবার কোথায় যাবি? বিয়ে করতে। মায়ের সঙ্গে ঘরের দুজনও হাঁ করে তার দিকে তাকালো। শ্রেয়ান মাথা নেড়ে বলল, না, সরি, অফিসের কাজে যাচ্ছি, হেভি জরুরি কাজ, এখনই যেতে হবে। তা কখন ফিরবি শুনি? এই 7-8 দিন পরে। মানে? পরে তোমাকে ফোন করে সব বলছি। হেভি চাপ, হেভি ব্যাপার, পরে জানাচ্ছি, পরে। দৌড়ে ঘরে গিয়ে কোনো রকমে চেঞ্জ করেই শ্রেয়ান ব্যাগ, মোবাইল, চার্জার নিয়ে ঘর থেকে বেরোলো। মা দরজার সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রে, তুই আর তোর বাবা কি আমায় তিষ্ঠতে দিবি না? অফিসে কি এমন রাজকার্য থাকে তোদের? আর তোরই বা কি এমন কাজ আছে যে আজ এসে আজই বেরোতে হবে? দে তো তোর বসের ফোন নাম্বারটা ধরিয়ে দে আমায়, আমি কথা বলছি। শ্রেয়ান ব্যস্ততা দেখিয়ে সাইড কেটে বেরোতে বেরোতে বলল, সব ফোনে বলবো মা তোমাকে, এখন আর বাধা দিও না। একেবারে কঠিন সব ব্যাপার। মনে করো তোমার ছেলে আর্মিতে কাজ করে। আর্মি বটে, আইটি তো দেখছি আজকাল আর্মির থেকেও ভয়ানক। বলে ভয়ানক, একেবারে ইয়েতি অভিযান যাকে বলে একেবারে কাকা বাবু ফিরে এলেন, বুনিপ রহস্য। আচ্ছা, আমি বেরোলাম, ঠিক আছে? শ্রেয়ান ঝুঁকে মাকে প্রণাম করল। বাইরের ঘরে রত্নামাসি আর মেয়ের মা বাবাও বসেছিল। শ্রেয়ান সবাইকে সিরিজে প্রণাম করে বলল, আশীর্বাদ দেবেন যেন ভালো থাকি, আসছি, বুঝলেন? ঝড়ের গতিতে শ্রেয়ান বাড়ি থেকে বেরিয়ে গেল। রত্নামাসি অবাক হয়ে শ্রেয়ানের মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল যে শ্রেয়ান কোথায় গেল। শ্রেয়ানের মা মাথায় হাত দিয়ে বলল, ওই যে কি হেভি কঠিন ব্যাপার নাকি? এই ছেলে আর ছেলের বাবা আমাকে একদিন মেরে ফেলবে রে রত্না। মেয়ের মা বাবা পরস্পরের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সমস্যা বাঁধল এয়ারপোর্টে গিয়ে। শ্রেয়ান পৌঁছে দেখল শাওন আগে থেকেই দাঁড়িয়ে আছে। শ্রেয়ান শাওনকে দেখতে পেয়ে লজ্জিত মুখে হাসল।
শাওন তাকে দেখা মাত্র চোখ ছোট ছোট করে বলল, কিরে, পিল্লাইকে বলেছিস? এই মরেছে, ওটাই বলতে ভুলে গেছি বুঝলি। আসলে বাড়ির ঝামেলাটাই মাথায় এত ঘুরছিল যে পিল্লাইকে আর ফোনই করা হয়নি। কর। না না, আগে যেদিকে দু চোখ চায় বেরিয়ে যাই, তারপর না হয় পিল্লাইকে ফোন করব। একদম না, এই বাজারে কোনো বেকারের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না। আমি ঠিক করে নিয়েছি, আপাতত আমাদের প্ল্যানের হাফ এক্সিকিউট হচ্ছে। মানে? মানে আমি চাকরি ছাড়বো, আমার চাকরি করতে ইচ্ছে করছে না। এই মরেছে, এই বাজারে আমি একা চাকরি করলে চলবে? ও, এর মধ্যে হিসেব হয়ে গেছে বুঝি? না না, হিসেব করিনি, কিন্তু তুই চাকরি ছাড়বি আর আমি মারিয়ে মরবো, ব্যাপারটা একটু হচ্ছে না? আমি জানি না, আমার চাকরি করতে ইচ্ছে করছে না। পিল্লাইয়ের মুখ আবার দেখতে হলে আমি কিন্তু সুইসাইড করব, অন্য চাকরি করব, কিন্তু সেটা কয়েকদিন পর, ঘরে বসে আরাম করি, শ্বশুর শাশুড়ির আদর খাই, তারপর। হ্যাঁ, আমার মা তোমার শ্বশুর বাড়িতে আদর দেওয়ার জন্য বসে থাকবে তো, যত সব। তোকে দেখেই ফিট হবে, দেখে নিস। সে যা হবে আমি বুঝে নেব, তুই আগে পিল্লাইকে বলে তোর নিজের প্রবলেমটা মেটা। হ্যাঁ, তা ঠিক। ওকে, ফোন করি। শ্রেয়ান ফোন বের করে পিল্লাইকে ফোন করল। পিল্লাই ফোন রিং হয়ে যাচ্ছে। শ্রেয়ান ভ্যাবা চাকা খেয়ে শাওনের দিকে তাকালো। শাওন বলল, কি হলো? আরে পিল্লাই রেগে মেগে আমার ফোন ধরছে না, এর মধ্যে আরেক কেলো হয়েছে। মা পিল্লাইকে ফোনে যা তা বলে দিয়েছে। সে কি, কেন? শ্রেয়ান খুলে বলল। শাওন মাথায় হাত দিয়ে বলল, মাই গড, কি হবে এবার? না বলে যাওয়া যায় নাকি? তুই বলে দে, তোর সঙ্গে তো ঝামেলা হয়নি। কি হলো? শাওন কাঁচতে কাঁচতেই বলল, না মানে আমি তো বাড়ি থেকে বেরোনোর আগেই রেজিগনেশন লেটারটা মেল করে দিয়েছি পিল্লাইকে, এখন ফোন করলেই কেলো। ও, মেলও করে দিয়েছিস? হ্যাঁ। শ্রেয়ান কি বলবে বুঝতে না পেরে পায়চারি করতে শুরু করলো। শাওন কটমট করে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, কি করবি ঠিক কর, আমি জানি না। শ্রেয়ান অনেকক্ষণ মাথা চুলকে বলল, এক কাজ কর, তুই আমার বাড়ি চ, আমি সামলে নিচ্ছি। মানে? রাত 11:30। বাড়ির কলিং বেল বাজালো শ্রেয়ান। শ্রেয়ানের বাবা বিজন দরজা খুললেন। বিজনের প্রথমে চোখ পড়ল শ্রেয়ানের দিকে, তারপর চোখ গেল শাওনের দিকে। বিজন শ্রেয়ানের দিকে তাকিয়ে বললেন, কি হলো রে, পালিয়ে বিয়ে করলি নাকি? হ্যাঁ, বিয়ে করব ঠিক হয়ে গেছে বাবা, কিন্তু তার পরের প্ল্যান হয়নি এখনো। বিজন দরজা ছেড়ে দাঁড়িয়ে বললেন, বুঝেছি, তোর ওপর এরকম আশাই ছিল আমার। আয় ভেতরে আয় দুইজন। তোমার নামই শাওন, তাই না? শাওন মাথা নাড়ল। তার রাগ হচ্ছিল, মনে হচ্ছিল শ্রেয়ানকে খুন করে ফেলে, কিন্তু এখন চুপচাপ সহ্য করে যাওয়া ছাড়া গতি নেই। দুজনে ঘরে প্রবেশ করল। শ্রেয়ানের মা মিনতি জেগেছিলেন। শ্রেয়ানকে দেখে চেঁচাতে যাচ্ছিলেন, পরক্ষণেই শাওনের দিকে চোখ পড়ল তার। এসো এসো এসো, তোমার কথাই বিকেলে বলছিল বাবু, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে? শাওন ভ্যাবা চাকা খেয়ে শ্রেয়ানের দিকে তাকালো। শ্রেয়ান বলল, বাবা, কি করা যায় বলো তো? মানে আমরা ঠিক করেছিলাম আজ পালিয়ে বিয়ে করব, কিন্তু কেস হলো মা তো আমার বসকে ফোন করে যা তা বলে দিয়েছে। এদিকে শাওন ঠিক করেছে বিয়ের পর চাকরি ছেড়ে দেবে। তার মানে কাল আমি অফিস গিয়ে বসকে সাইজ না করলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে এখন কি করা যায়? বিজন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ধরিয়ে সোফায় বসে বললেন, এরকম একটা রোম্যান্টিক ব্যাপারে বস ভিলেন হয়ে গেল। আচ্ছা, এমন চাকরি তুই করিস কেন বলতো? আরে ছেড়ে দে, ঘুরে আয় আগে, যা, তারপর যা হবে দেখা যাবে। শ্রেয়ানের মা হাউ হাউ করে বলল, হ্যাঁ, তুমি খেপেছো নাকি? এই সময় কেউ চাকরি ছাড়ে? হ্যাঁ, তাও ঠিক, ব্যাপারটা বিচ্ছিরি বটে। তা শাওন, তোমার বাড়ির লোক জানে? শাওন ভয় ভয় বলল, আমি চিঠি লিখেই বেরিয়েছি। না 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 না, এটা ঠিক না। দাও
দাও দেখি, তোমার বাবার নাম্বারটা দাও, আমি জানিয়ে দিই। বাবা মাও তো চিন্তা করেন নাকি? বাবা চিন্তা করবে না, আমাকে খরচের খাতাতেই ধরে বাড়ির লোক। শ্রেয়ানের মা শাওনের কাছে এসে শাওনের মাথায় হাত বুলিয়ে বললেন, আহারে, এত সুন্দর মিষ্টি মেয়েটা এভাবে বলে নাকি? আচ্ছা মা, তুমি আর ছেলে পেলে না, শেষে শ্রেয়ান? বিজন চোখ ছোট ছোট করে শাওনের দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি শাওন, তুমি আর ছেলে পেলে না? কি বাবা, এসব কি? ঠিকই বলেছি। যাকগে, অনেক রাত হয়েছে। শাওন, আপাতত ঘুমোতে যাও। কালকে না হয় প্রথাগতভাবে একটা বিয়ের ব্যবস্থা করা যাবে, তারপর তোমরা একসঙ্গে ঘুমিও। এই আমরা বেঁচে থাকতে তো আর তোমাদের এক ঘরে শোয়ার ব্যবস্থা করতে পারি না, মানে বাইরে তোমরা যাই করে আসো। এখনো তো বাবা মা আমরা, তাই না? কিছু তো রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতেই হবে। কিন্তু আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে গো। ছেলে পালিয়ে বিয়ে করেছে, লোকে কি বলবে? লোকে মানে এই কমপ্লেক্সের লোকজন? এই তো রায়দা গতকাল আমায় বলছিল, তোমার বউ মাঝে মাঝে গরুর মতো চেঁচায় কেন? আমি বললাম, আমার বউ গরুর মতো চেঁচালেও আপনার বউয়ের হাঁসের মতো গলার থেকে ওর গলার আওয়াজটা ভালো। শুনে আর ট্যাফোন না করে চলে গেল। লোকের কথা শুনে চললে তো আর বেঁচে থাকতে পারবে না। কি বললে? এত বড় কথা বলেছে? বলেছে বা বলেনি, কিছু একটা হবে। সব কথায় তো আর রিয়্যাক্ট করার কিছু হয়নি। পাড়ার লোক কি বলছে না বলছে অত শুনলে হয় না। তুমি আমার মাথা চিবিয়ে খাচ্ছিলে, ছেলের মাথা চিবিয়ে খাচ্ছিলে, এখন একটা সলিউশন তো বেরোলো। এবার সবাই মিলে গুছিয়ে নিলেই হয়। শ্রেয়ানের মা হাত জোড় করে প্রণাম করে বলল, তাহলে বাবা সব মিটিয়ে ফেল তোরা। সব মিটে গেলে আমরা সবাই মিলে পুরী গিয়ে পুজো দিয়ে আসি তবে। শাওন কাঁদো কাঁদো হয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, শেষে পুরী? রাত 1:30। শাওন গেস্ট রুমে শুয়েছে। দরজায় 3টে নক হলো। শাওন উঠে দরজা খুলল। শ্রেয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে বলল, ঘুম আসছে না মাইরি। ক্ষুধার্ত অবস্থায় সামনে মাটন বিরিয়ানি রেখে কেউ ঘুমোতে পারে বল? শাওন ঘুম ঘরে চোখ মুছছিল। শ্রেয়ানের কথায় রেগে গিয়ে বলল, আমি মাটন বিরিয়ানি? সবসময় মেয়েদেরকে এমন কমোডিটি করে কেন দেখিস বলতো? ওকে মা আমার, আর এই ধরনের কথা বলবো না। শুরু করে দি। কি শুরু করে দি? মানে সুহাগরাত আর কি। ভাগ, আমার মাথা ধরেছে। সারাদিন অনেক পরিশ্রম গেছে শ্রেয়ান। এভাবে সুহাগরাত আমি করতে পারলাম না। অনেক সুহাগরাত করেছি আমরা, এখন ঘুমোতে দে তো, যা এখন। সেই গোয়া থেকে হাতের ভরসায় দিন কাটাচ্ছি মাইরি, একটু তো দয়া কর। করবো তো, তার আগে বল, আমরা কি হানিমুন করতে পুরী যাচ্ছি? হ্যাঁ, তাই তো ঠিক হলো। পুরী? কত কিছু ঠিক করেছিলাম আমরা শ্রেয়ান। তুই তো শালা সুইজারল্যান্ড অব্দি চলে গেছিলি। হ্যাঁ, সুইজারল্যান্ড হবে তো, কিন্তু ফ্যামিলি ডিসিশন সম্মান করতে হবে না? তুই কি টিপিক্যাল বিদ্রোহী গৃহবধূ টাইপ হতে চাইছিস? মোটেও না, তোর বাপ মা তোর থেকেও ভালো। কিন্তু আমাদের ফার্স্ট হানিমুন, এটা আমরা মেমোরেবল করতে পারবো না। আমি জানি না, তুই তাহলে কাল সকালে বাবার সঙ্গে কথা বল, মায়ের সঙ্গেও বলতে পারিস। তোর চোখ দুটো বেশ করুণ করুণ পাগ মার্কা, সব কিছু সুন্দর বশ করে ফেলতে পারিস। জানোয়ার, আমি পাগ, আমি কুকুর। পাগ কিউট হয় না? তুই তো বলিস। তা ঠিক, পাগ কিন্তু খুব কিউট হয়। তাহলে তুই শালা অ্যালসেসিয়ান। আচ্ছা তাই সই, এবার ফুলসজ্জাটা হোক। একদম না, ফোট এখন, নো ফুলসজ্জা। ওকে। আচ্ছা, কাল তুইও অফিস যাবি তো? পাগল নাকি? আমি তো বলেইছিলাম আমি আর অফিস যাব না। মারিয়েছে পিল্লাইকে। মা যা ঝাড়লো আজকে, হেভি খোঁজে থাকবে। চাকরিটা চলে গেলে কি হবে? চাকরি গেলে যাবে, অন্য চাকরি করবি। আমি চাকরি করব না আর ব্যাস। মাইরি, এটা হতে পারে? আমি অফিসে গিয়ে কার সঙ্গে সময় কাটাবো তবে? বাথরুমে কাটাবি মেরে মেরে।
তোর সঙ্গে অফিসে সময় কাটাতে আমাকে নাকি অফিস যেতে হবে। আমি তো এখন সকাল 11টা অবধি ঘুমোবো, শাশুড়ি মায়ের রান্নায় হেল্প করব, আর টোটাল ভদ্র গৃহবধূ হয়ে যাব। এই তো বললি সিঁদুর টিঁদুর পড়বি না, তাহলে ভদ্র গৃহবধূ হবি কি করে? সেটা না পড়লেও হওয়া যায়। যাকে এখন কেটে পড়তো, আমার খুব টায়ার্ড লাগছে। কাল সকালে দেখা হবে না? আমি ঘুমোবো, তুই অফিস থেকে ফিরলে দেখা হবে, কেমন? তুই এটা পারলি? শাওন শ্রেয়ানের হাত ধরে খাট থেকে তুলে ওকে ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে বলল, আমি পারি সেটা আমার থেকে ভালো তুই জানিস। যা এখন কেটে পড়। শ্রেয়ান বিষণ্ণ মুখে ধুঁকতে ধুঁকতে নিজের ঘরের দিকে রওনা দিল। সকাল 8:30। শ্রেয়ান ঘুম থেকে উঠে দেখল বাবা ব্রেকফাস্ট করতে বসেছে। মা ব্যস্ত গলায় বলল, রেডি হ শিগগির, দেরি হয়ে যাবে তো তোর। শ্রেয়ান মুখ ধুয়ে এসে বলল, শাওন ঘুমাবে মনে হয়, টায়ার্ড আছে, উঠে বলছে তোমাকে রান্নায় হেল্প করবে। দাঁড়া, এখনই হেল্পের কি আছে, ঘুমাক। বিজন গম্ভীর গলায় কাগজ পড়তে পড়তে বললেন, ছেলে একটাই কাজের কাজ করেছে, দেখে মনে হচ্ছে বাঁদরের গলায় মুক্তোর মালা। ওরম মনে হয়, দেখো না তোমাদের কি জ্বালায়। তুই কম জ্বালিয়েছিস, তোকে সহ্য করলে শাওনকেও দিব্যি করা যাবে। শোন, আজ ম্যারেজ রেজিস্টার ডাকবে তোর মা, আর ওর বাবা মাকে খবর দিবি। জয়েন্টলি একটা রিসেপশন করা যাবে, নইলে কিছু হারামি আছে না, বলে বসবে আমরা টাকা খরচের ভয়ে রেজিস্ট্রি ম্যারেজ করিয়েছি। শ্রেয়ান দেখল মা লুচি ভাজছে, বলল, লুচি? ভালো ব্যাপার তো, দাও দাও। তোর না, তুই পাউরুটি খেয়ে যাবি, শাওনের জন্য লুচি হচ্ছে। তোর ট্রাইগ্লিসারাইড বেড়েছিল না গত মাসে, তেল খাস না। শ্রেয়ান রাগী চোখে বাবা মার দিকে তাকিয়ে রইল। অফিসে ঢুকতেই বস ডেকে পাঠালেন শ্রেয়ানকে। ডেস্কে ব্যাগ রেখে শ্রেয়ান বসের ঘরে ঢুকল। বস তিরুপতি পিল্লাই, কেরালার মানুষ, ভীষণ স্ট্রিক্ট। শ্রেয়ান দরজা নক করল। মে আই কাম ইন স্যার? পিল্লাই ল্যাপটপে কাজ করতে করতে বললেন, হ্যাঁ কাম ইন, হ্যাভ আ সিট। শ্রেয়ানের হার্টবিট বেড়ে গিয়েছিল। অনেক কষ্টে স্বাভাবিক মুখ করে চেয়ারে বসল। পিল্লাই তার দিকে না তাকিয়েই বললেন, আমি বুঝতে পারছি, সবার বাড়িতে মা একই রকম হন, তুমি চিন্তা করো না, আমি কিছু মনে করিনি। শ্রেয়ানের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বলল, থ্যাংক ইউ স্যার। সেটা ঠিক আছে, কিন্তু ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়ার শাওন ইজ? পিল্লাই চিন্তিত মুখে শ্রেয়ানের দিকে তাকালেন। শ্রেয়ান ভ্যাবাচাকা খেয়ে কি বলবে বুঝতে না পেরে পিল্লাইয়ের দিকে তাকিয়ে বলল, না তো, কেন স্যার, কি হয়েছে? আরে তোমরা দুজন তো একই অফিসে একসঙ্গেই থাকো, তাই জিজ্ঞেস করলাম। কাল এলো না পেট খারাপ বলে, আজ আবার ফোনে পাওয়া যাচ্ছে না। হাউ ইররেসপন্সিবল শি ইজ। শ্রেয়ান ভাবল একবার সত্যিটা বলেই ফেলে, কিন্তু তারপরেই মনে হলো এখন বললেই একের পর এক প্রশ্ন বানাতে শুরু করবে। সে গম্ভীর মুখে বসে রইল। পিল্লাই বললেন, আচ্ছা ভালো কথা, তুমি যে ওই যে চেতন এন্টারপ্রাইজের কাজ করছিলে শাওনের সঙ্গে, ওটার প্রোগ্রেস কি? ওটা তো প্রায় শেষ হয়েই এসেছে, শাওন এলেই কাজটা শেষ হয়ে যাবে। তার মানে শাওন না এলে কি বন্ধ হয়ে থাকবে নাকি প্রজেক্টটা? না স্যার, আসলে ও একটা পার্ট করছিল, আমি একটা পার্ট করছিলাম, আমারটাও হয়ে গেছে, ওরটাও হয়ে গেছে, দুটোর সিঙ্ক্রোনাইজেশনটা বাকি আছে। তুমি একবার শাওনকে ফোন করে দেখো তো পাও কিনা। এ তো মহা জ্বালা হয়ে গেল। আরে ক্লায়েন্ট তো আর বুঝবে না তোমরা কিভাবে কাজটা করছো, তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট পেতে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আমি দেখছি। গুড, যাওয়ার আগে দরজাটা বন্ধ করে যাও। শ্রেয়ান উঠে ডেস্কে এলো। মাথা কাজ করছে না। শাওনের সঙ্গে বেশ কয়েকটা কাজ তার ভাগাভাগি করা ছিল। এখন কি হবে? একা পড়ে গেলে তো মহা জ্বালা শুরু হয়ে যাবে। পায়েল উঁকি মারল তার ডেস্কে। কিরে শ্রেয়ান, তোর বউ কোথায়? শ্রেয়ান বিষম খেল। তোতলাতে তোতলাতে বলল,
মানে? পায়েল বলল, না মানে সারাক্ষণ এত চিপকে থাকিস বড় বউয়ের মতো, তো বেসিক্যালি সেটাই তো দাঁড়ায়, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, জোকস অ্যাপার্ট, শাওন কোথায় রে? আমি কি করে জানবো শাওন কোথায়? তুই ফোন করে দেখ। আরে আমি তো ভাবলাম তুই জানবি, এত প্রেম তোদের। শ্রেয়ান উত্তর দিল না, কম্পিউটার অন করে কাজ করতে শুরু করলো। আচ্ছা শোন না, শাওনের থেকে লাস্ট উইকে আমি 1,500 টাকা ধার করেছিলাম, ওটা তোকে দিয়ে দেবো? শ্রেয়ান বলল, আমি নিয়ে কি করব? আজব তো, ও এলে তুই দিবি। মনে মনে বলল, আচ্ছা গায়ে পড়া মেয়ে তো বাবা। না মানে ভাবলাম যদি তোদের দেখা হয়ে যায়। আচ্ছা শোন না, তোদের টিমে আমাকে নিতে পারিস তো বল? মানে ওই বুড়ো অয়নের টিমে না আমার আর ভাল লাগছে না, জাস্ট বিলিভ মি। পায়েল সামান্য ঝুঁকলো সামনের দিকে। শ্রেয়ান পায়েলের ক্লিভেজের দিকে তাকিয়ে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তুই শাওন এলে ওর সঙ্গে কথা বলে নিস, আমার অনেক কাজ, বুঝলি? পায়েল বলল, কেন, তুই কথা বলতে পারিস না? শ্রেয়ান চোখ বন্ধ করে একবার শাওনের মুখ মনে করে বলল, হ্যাঁ পারি তো, ঠিক আছে দেখছি, এখন যা প্লিজ, প্রচুর প্রচুর কাজ। রিয়েলি আই মিসড ইউ সো মাচ ইয়েস্টারডে। শ্রেয়ান উত্তর দিল না। এই পায়েল একটা আজীব চিজ, শাওন না থাকলে ওর সঙ্গে ফ্লার্ট করে যাবে, আর শাওন এলে তাকে ঠারে ঠারে বোঝাতে যাবে যে শ্রেয়ানই আসলে ওর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এর জন্য এর আগেও একবার তুলকালাম হয়ে গেছে শাওনের সঙ্গে। শ্রেয়ান পায়েলকে আর পাত্তা না দিয়ে চেয়ার থেকে উঠে বাথরুমে গেল, শাওনকে ফোন করল। শাওনের ফোন সুইচ অফ বলছে। লাঞ্চ টাইম। অফিস থেকে বেরিয়ে শ্রেয়ান রাস্তার পাশের একটা দোকানে রুটি খেতে গেল। এখানেই সে আর শাওন খেত দুপুরে। শ্রেয়ানের মন খারাপ করছিল, একটা সিগারেট ধরিয়ে মন মরা হয়ে বসে রুটির জন্য অপেক্ষা করছিল। এমন সময় ফোন বেজে উঠল, দেখল শাওন ফোন করছে। তড়িঘড়ি ধরল। উঠলি? তোর রাজরানীর ঘুম শেষ হয়েছে? শাওন ঘুম ঘুম গলায় বলল, এই জাস্ট উঠলাম। উফ, কতদিন পর এমন শান্তির ঘুম হলো। এই তো কাকিমা আমাকে ধবধবে লুচি দিয়ে গেল, সেগুলো সদ্গতি করব এখন। স্নান সেরে গয়না কিনতে নিয়ে যাবে বলল। কতদিন স্বর্গের স্বপ্ন দেখেছি রে শ্রেয়ান, সেটা এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে কে জানতো। আমি এখানে শুকনো শুকনো রুটি আর পিল্লাই আর ঝাড় খাচ্ছি, আর তুই লুচি মারছিস। লজ্জা লাগে না? হ্যাঁ, আর তুই তো বলতি গয়না টয়না পরবি না। হিপোক্রিট কোথাকার। শোনো বস, সবাই আমরা কম বেশি হিপোক্রিট। হ্যাঁ, আর শাশুড়ির আদর খাবো এসব তো ছোটবেলা থেকে আমার হাতে লেখা ছিল। গয়না পরা আর গুছিয়ে মাঝে মাঝে বাক্স বের করে দেখার মধ্যে যে পৈশাচিক রমণীয় সুখ আছে না, সেটা পুরুষেরা কোনোদিন বুঝবে না রে। যাকে শোন, আসার সময় আমার জন্য ডেয়ারি মিল্ক সিল্ক নিয়ে আসবি, আর রাত্রিরে সম্ভবত আমাদের রেজিস্ট্রি হবে। কি সব উকিল টুকিল আসবে শুনেছি। শালা আমার ফেটে হাতে চলে আসছে, আর মামনি ওদিকে পিকনিকের মুডে আছে। কেন, পিল্লাইকে বলিসনি আমরা বিয়ে করেছি? খেপেছিস? আমার মাথা জাস্ট জেলুসিল দিয়ে চিবিয়ে খেয়ে নেবে তাহলে। এমনিতেই চেতন এন্টারপ্রাইজ নিয়ে খেপে আছে। তুই কাল অফিসে না এলে অটোতে মাইক নিয়ে খুঁজতে বেরোতে পারে, ওকে কোনো ভরসা নেই। ও তুই খুঁজে করে দিস, আমি অফিসের ব্যাপারে কিছু জানি না। মানে তুই জানিস না? মানে আমি ফেঁসে যাব তো। আচ্ছা তোর মেশিনে কোন লোকেশনে আছে সেটা তো বল, আমি খুঁজে নিচ্ছি ফাইলটা। আরে বাবা, তোর তো আজকেই লাগবে না, আজ আয়, মনে করে বলবো। শোন না, আজ বাবা মাও আসবে মনে হয়, কাকিমা ফোন করেছিল আমাদের বাড়িতে। সেটা এতক্ষণ পরে বলছিস? মনে থাকছে না কোনটা বলবো। কাকিমা আর আমার মা ফোনে অনেকক্ষণ গেজিয়েছে। কাকিমা বলছে বড় করে রিসেপশন হবে। আমার মারও ইচ্ছে আমার রিসেপশনে ভালো একটা জারদৌসি আছে সেটা পড়বে। দুজন মিলে অনেকক্ষণ সলা পরামর্শ করেছে। এর মধ্যে এত কিছু হয়ে গেছে? রাতে আয়, আরো কত কি হয় দেখা যাক। আমার তো মনে হচ্ছে এবার পালিয়েই যাই। কেন বাবু, তুমি তো বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করতে চাইলে এসব তো হবেই। আমি ঠিক এই সবের ভয়ই বিয়ে করতে চাইনি, মাইরি বলছি।
আমার এমনিতেই 10টা লোক হলে সাফোকেশন হয়। আচ্ছা, রিসেপশনটা কাটিয়ে দেওয়া যায় না? তোর বাবাকে বোঝাস, আমার বাবাকেও। দুজনেরই ধারণা লোক না খাওয়ালে লোকে হার কেপ্পন বলবে, আর সেটা শোনার রিস্ক কেউ নিতে চাইছে না। যা বাবা, এর থেকে আমরা পালিয়ে কোনো আননোন লোকেশনে চলে গেলেই তো হতো। তুই কাল সেরকম কোনো প্রপোজাল দিলে ভেবে দেখতাম, কিন্তু বিশ্বাস কর আজ হেব্বি লাট লাগছে। বাড়িটা না জাস্ট চুমু বাড়ি, এমন একটা মায়া জড়ানো আছে সবকিছুতে। কাকিমার রান্না, ঘর সাজানো, কেমন যেন আমার বাড়ির মতোই, জানিস। আমার তো মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। এসব জায়গা ছেড়ে কে পালাবে বস? তুই ভালো করে অফিসটা করে আয়। হ্যাঁ, আমি এখন রাখি, স্নানে যাই। বললামই তো তোকে গয়নার দোকানে যাব। শ্রেয়ান ঘোঁত করে একটা আওয়াজ করে ফোন রাখলো। শ্রেয়ানের বাড়ি ফিরতে ফিরতে 7:30 বাজল। বিরক্তিকর অফিস, তার সঙ্গে শাওনের সমস্ত পেন্ডিং কাজ তাকে সামলাতে হয়েছিল। ধুঁকতে ধুঁকতে সে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বুঝল ভুল পাড়ায় চলে এসেছে। বিরাট লাইটিং, মিউজিক সিস্টেমে গান বাজছে, গাদাগুচ্ছের লোক ঢুকছে। শ্রেয়ান মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে দেখল, না, এটা তো তাদেরই বাড়ি। মোড়ের মাথায় মুদির দোকান, আর তাদের বাড়ির সামনে দাদা ক্যাপ্টেন রড নিয়ে দাঁড়িয়ে আছে। এ তো অন্যের বাড়ি হতে পারে না। অবাক বিস্ময়ে সে বাড়ির ভেতর ঢুকতেই দেখল মা তাকে দেখে ছুটে এসেছে। এই তো, এত দেরি করলি কেন? যা যা যা, তোর বাবা তোর জন্য শেরওয়ানি কিনে এনেছে, পরে ফেল শিগগির। আর শাওনের মা বাবা এসেছেন তোর সঙ্গে দেখা করবেন বলে। মানেটা কি? আমি সারাদিন অফিসে মরলাম আর তোমরা এই কয়েক ঘন্টায় এত কিছু করে ফেললে? আরে দূর, তোর সন্তু মামা আছে না, আমারই মাথায় এলো যে সব কিছু তো আর ম্যাড়ম্যাড়ে করে করলে হয় না। সন্তু মামাকে বললাম, ওই রান্না প্যান্ডেল সব অ্যারেঞ্জ করে ফেললো কয়েক ঘন্টার মধ্যে। ওরে, আজকাল এসব অ্যারেঞ্জ করা কোনো ব্যাপার নাকি? 100 জনের তো অ্যারেঞ্জমেন্ট, পাড়ার লোক আর আত্মীয় স্বজন যারা শহরে থাকে। যা যা, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। শ্রেয়ানের কান্না পাচ্ছিল। প্ল্যান ছিল বাড়িতে ঢুকে এসি চালিয়ে কম্বল মুড়ি দিয়ে একটা লম্বা ঘুম দেবে। এসব দেখে কি করবে কিছুই বুঝতে পারছিল না। মাস্তুত দাদা টিটো, পিস্তত ফুলিদিরা এসে তাকে দেখেই হৈ হৈ করে উঠল। আরে শ্রেয়ান বাবু, তলে তলে এত কাণ্ড করে ফেললি আর আমাদের একবার জানাবার প্রয়োজন বোধ করলি না একবারও? তবে চাপ নিস না ভাইটি, সব আমরা দেখে নেব। তবে বৌদি কিন্তু হেভি হয়েছে, পুরো বলিউড। শ্রেয়ান ওদের দিকে তাকিয়ে বলল, আমায় ছেড়ে দে। কেন? আরে আমার হাগু পেয়েছে। বলেই শ্রেয়ান বাথরুমে ঢুকে গেল। তার বুক ধড়ফড় করছিল। শাওনের ওপর ভীষণ রাগও হচ্ছিল। এত কিছু হয়ে গেল এই ঘন্টায়, আর তাকে একবার জানালো না। কোমরের ওপর বসেই সে গজগজ করতে লাগলো। কয়েক মিনিট পরেই দরজায় ঠকঠক করতে শুরু করলো মাস্তুত পিস্তুত ভাই বোনেরা। কি রে শ্রেয়ান, কি করছিস? ওরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, শিগগিরই বেরো। অতিষ্ঠ হয়ে বাথরুম থেকে বেরিয়ে শ্রেয়ান রাগী গলায় বলল, কি হলো? তাকে তার দাদা আর ভাইয়েরা চ্যাংদোলা করে তুলে শেরওয়ানি পরিয়ে দিল। সে কিছু বলবে কি? সবার হই হইতেই তার মাথা খারাপ হওয়ার জোগাড়। খানিকক্ষণ পর সে আবিষ্কার করল একটা চেয়ারে সে শাওনের পাশে বসে আছে। শাওনকে একটা লাল বেনারসি পরানো হয়েছে, সামান্য মেকআপ আর গান গলায় একটু গয়না, তাতেই তাকে রানীর মতো লাগছে। কয়েক সেকেন্ডের জন্য সব রাগ ভুলে শ্রেয়ান হাঁ করে শাওনের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই মনে হলো তাকে রাগ করতে হবে। মুখ যথাসম্ভব গম্ভীর করে সে শাওনকে বলল, এটা কি হলো? কোনটা কি হলো? এই যে, আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলি না? সারাদিন ধরে তোর কাজগুলো অফিসে করে গেলাম, আর এসে দেখছি এই অবস্থা। তুই তো জানিস বেশি লোকে আমার সাফোকেশন হয়। আমি কিচ্ছু করিনি, সব কাকিমার কাকু করেছে। এই যে আমার বাবা মা এসেছে, ওদের সঙ্গে আলাপ কর। শাওনের পাশেই শাওনের মা বসেছিলেন। শ্রেয়ানকে দেখে হেসে বললেন, তুমি তো আমাদের বাড়িতে এসেছো আগে, আমাদের বললেই পারতে, এসব করার কি দরকার ছিল? শাওনের বাবা বললেন, তা যা করেছে ভালোই করেছে, বিজনবাবুর মতো মানুষ হয় না।
সিঙ্গেল মল্টের দিব্যি। শাওনের মা শাওনের বাবার দিকে তাকিয়ে বললেন, আর যদি তুমি ওসব ছাই পাশ গিলেছ তবে তোমার একদিন কি আমারই একদিন। শাওনের বাবা শ্রেয়ানের দিকে তাকিয়ে শাওনের মায়ের দিকে ইশারা করে বললেন, হেব্বি কড়া মহিলা, একেবারে হাওয়াই চটি সিকোয়েল, বুঝলে বাবা। যাকে ফর্মালিটিগুলো হয়ে যাক, ওদিকে আবার ফিশ কবিরাজি করেছে। বহুদিন ফিশ কবিরাজি খাওয়া হয় না, বুঝলে। তেলটা ম্যাটার করে। ফিশ কবিরাজিতে তেল যদি একটুও পচা দেওয়া হয় ধরা পড়ে যায়। কিন্তু আমি যা বুঝলাম, মালটা তোমাদের ওই সন্তু ক্যাটারার ভালোই নামিয়েছে। আর খাসির কালারটাও দেখতে হবে, হালকা লাল কালচে কালো। কালো কিন্তু পুড়বে না, যেন ফিভ রিচার্ডসের কভার ড্রাইভ। মেয়ের বিয়েতে এসে এরকম হ্যাংলামি করছো কেন বলো তো? তুমি থামো তো মা। বাবা কি অন্যের বাড়িতে এসেছে নাকি? এ বাড়িতে কোনো সমস্যা নেই, বাবা মনের সুখে খাবে। বিজনবাবু চলে এসেছিলেন। শাওনের বাবাকে এসে বললেন, আরে আপনি এখানে বসে আছেন কেন? চলুন চলুন, অনেক কথা আছে। বিজন শ্রেয়ানের দিকে চোখ মারলেন। শোন, সুযোগ বুঝে তুইও চলে আয়, এক পেক ঢুকু ঢুকু করে যা। শ্রেয়ানের মাথা কাজ করছিল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মালা বদল হবে। ম্যারেজ রেজিস্ট্রার জানিয়েছেন এখন নোটিশ পিরিয়ড দিতে হবে। 1 মাস পরে অফিসিয়াল রেজিস্ট্রি হবে। বাড়ির সবাই মিলে ঠিক করেছে এখন মালা বদল হবে, হই হই হবে। শ্রেয়ানের মাথা কাজ করছে না। সে ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। শাওন হাসি হাসি মুখে সবার সাথে গল্প করছে। শাওনেরও 2-3 জন বন্ধু ভাই বোনেরা এসেছে। তাদের সঙ্গে শ্রেয়ানের মাস্তুত পিস্তুত ভাই বোনেদের ঝাড়ি পর্ব শুরু হয়ে গেছে। রাত 10টা নাগাদ তাদের মালা বদল হয়ে গেল। শাওন আর শ্রেয়ানের বাবা দুজনকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে বাড়ির ছাদে পাওয়া গেল। 2 ভদ্রলোককেই দেখা গেল পরস্পরের গলা জড়িয়ে ধরে সুখ দুঃখের গল্প করছেন। শ্রেয়ানের বাবা আর শাওনের বাবা দুজনেই ইস্ট বেঙ্গল সাপোর্টার। এদিকে শ্রেয়ান মোহনবাগান। বিজনবাবু রাগী গলায় বলছেন, অকাল কুষ্মাণ্ড হয়েছে বুঝলেন আমার ছেলেটা। বাঙাল বাড়ির ছেলে হয়ে কিনা মোহনবাগান সাপোর্টার, ভাবা যায় বলুন? হ্যাঁ, এটা একটা কথা হলো? শাওনের বাবা তথাগত বললেন, আর অকাল কুষ্মাণ্ড, আমার মেয়ে বা কম কি? সে তো শুটকি খাবে না, বলে পোস্ত ভালো লাগে তার। এরাই ঐতিহ্য শেষ করে দিল, বুঝলেন। তার বলতে শুটকি খাবে না, ইলিশ খাবে না, বলে পোস্ত ভালো লাগে, ঝাল দিও না। ছা ছা ছা, লজ্জার কাকে বলে? শ্রেয়ানের পিস্তুত দাদা মিন্টু বিজনকে দেখে ডাকতে এলেন। ও মামা, চলো, মালা বদল হবে তো। ওসব তোরা করে ফেল, দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। কিছুতেই বিজনকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। শেষমেশ শ্রেয়ানের মা চোখ লাল করে ছাদে গিয়ে দাঁড়াতে তাদের নিচে নিয়ে যাওয়া গেল। বিজন আর তথাগত কাঁধে কাঁধ দিয়ে ছেলে মেয়ের বিয়ে দিলেন। প্রচুর হইচই হলো। শর্ট নোটিসে পাড়ার লোকেরাও এলো। সবাই খাসি মাংসের খুব প্রশংসা করল। পাড়ার বিলেদা 1 বালতি খাসির মাংস খেয়ে সবার খুব বাহবা পেল। পিঙ্কিদি ডায়েট করবে করেও 6 পিস মাংস খেয়ে ফেলল। বিশুদা 20 পিস রসগোল্লা তো চোখের নিমেষে নামিয়ে দিল। সব মিলিয়ে খুব হইচই হলো। রাত 1:30 নাগাদ শাওন আর শ্রেয়ানকে ফুলশয্যার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। শ্রেয়ানের এতক্ষণ জ্ঞান ছিল না, পুরো সময়টা ভ্যাবাচাকা মেরেছিল। দরজা বন্ধ হতেই শেরওয়ানি খুলে স্যান্ডো গেঞ্জি পরে খাটের ওপর বসে বলল, উফ, আর পারা যায়? কাল আমার অফিস আছে আবার। শাওন খাটের তলায় উঁকি মারল, হাসতে হাসতে বলল, ঠিক ধরেছি, বেরো শিগগিরই। দেখা গেল শাওনের জামাইবাবু আর শ্রেয়ানের টিটোদা তাদের চমকে দিতে খাটের তলায় ঘাপটি মেরে বসেছিল। শ্রেয়ান রেগে মেগে বলল, কি টিটোদা, বাচ্চাদের মতো করছো কেন? আরে গাধা, তোর বিয়েতে মজা করবো না তো কার বিয়েতে মজা করবো? হ্যাঁ শোন, 3 দিনের প্রোগ্রাম শর্ট নোটিসে একদিনে নিয়ে হাজির করেছিস।
একদিনের খাওয়াতে কিন্তু হবে না বলে দিচ্ছি। এই উইকেন্ডে আমাদের আলাদা আলাদা করে ট্রিট দিতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, সে হবে ক্ষণ। এখন কেটে পড়ো তো, আমার কালকে অফিস আছে। ছাতা, আমিও কি জানতাম নাকি এত কাণ্ড করে ফেলেছো তোমরা? সবাই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। শাওন দরজা বন্ধ করে বলল, কি হলো, তোর মেজাজটা এরকম মামাটি মানুষ হয়ে আছে কেন? হবে না, তোরা যা শুরু করে। শ্রেয়ানের কথা শুরু হলো না। শাওন এসে শ্রেয়ানের ঠোঁটে চুমু খেল। সেকেন্ড 30 পরে শ্রেয়ানের ঘোর লাগায় বলল, ওহ, খুব পিপাসা পেয়েছিল। বডির ব্যাটারিও ডিটোরিয়েট করে গেছিল। এতক্ষণে ফুল চার্জ দিলি মাইরি। এবার কালকে অফিস থাকুক। আবার শাওন শ্রেয়ানের ঠোঁটে চুমু খেল। কয়েক সেকেন্ডের মধ্যে দুজন দুজনে হারিয়ে গেল। কিছুক্ষণ পর খাটে শুয়ে শ্রেয়ান বলল, উফ, এতক্ষণ পরে একটা কাজের কাজ করলি। প্রোটেকশন নিলি না? হ্যাঁ, আমারই তো সব দায়। তুই চুমু খেয়ে চাকাতে গেলি কেন? আর প্রোটেকশন? আমি তো জানি তুই গেস্ট রুমে থাকবি। আমরা দুজন দুদিকে শোব। কালকের মতো আজ রাতটাও আমাকে বাথরুমে আমার ফিউচার জেনারেশনকে ভাসিয়ে দিতে হবে। দায়টা তোরই। এতদিন হলো তবু কন্ট্রোল করতে পারলি না? না, আমি কোনো মুনি ঋষি না। আর এসব কেসে বড় বড় কবি শিল্পী পর্যন্ত ভেউ ভেউ করে কেঁদে দিয়েছিলেন। আমি তো কোন ছাড়। বিয়েটা হয়ে গেল তাহলে। কেমন লাগছে? কেমন লাগবে? লাগার আর কিছু রেখেছিস তুই? মনে হলো একটা ঝড় বয়ে গেল। আমার হেব্বি লাগছে। তোকে বহুত জ্বালাবো। তোর টাকায় ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খাবো আর নাচবো। চেতন এন্টারপ্রাইজের এখানে এসব কাজের কথা একদম না। কাল সকালে দেখছি। দাঁড়া, আমি ফোনটা চেক করি। পিল্লাই কোনো মেল করেছে নাকি দেখি। শ্রেয়ান খালি গায়ে ছিল। উঠে টি শার্ট পরে মোবাইল চেক করতে গিয়ে জিভ বের করে বলল, মারিয়েছে। কি হলো? পিল্লাইয়ের 10টা মিসড কল। আবার নিশ্চয়ই কোনো কাজ ছিল। সত্যি মারিয়েছে? কি হবে এবার? আমি জানি না। উফ, ফোনটা নিজের কাছে রাখলেই হতো। যা হয়েছে ভালোই হয়েছে। কাল অফিসে গিয়ে একটা ঢপ মেরে দিবি। বলবি তোর মাসতুতো জ্যাঠামশাই হাসপাতালে ভর্তি ছিল হাইড্রোসিল অপারেশনের জন্য। তুই সেটা দেখতে গেছিলি। তুই বুঝতে পারছিস না একা একা অফিসে আমার কি অবস্থা যাচ্ছে। সারা দিন একা একা ঝাঁট জ্বলে গেল। তুই কি চাস আমি অফিস জয়েন করি? হ্যাঁ প্লিজ, তুই অফিসটা কর। দেখ, তুইও তো বলিস নারী স্বাধীনতা না কি সব। চাকরিটা কেন ছাড়তে যাবি বল? তাছাড়া তুই না থাকলে আমার অফিসে যেতে ইচ্ছে করে না। সারাদিন একসঙ্গে থাকলেই তো মজা, তাই না? শাওন শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলল, তাই বুঝি? হ্যাঁ তাই। তথাস্তু বালক, তাই হবে। বাঁচা গেল। সকাল 8টা। শ্রেয়ানের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল তার দিকে শাওন চুপচাপ তাকিয়ে আছে। কি হলো? শাওন মুখ হাঁ করল। কি গন্ধ! দাঁত মাজিসনি কেন? ওয়েলকাম টু ম্যারিড লাইফ। শ্রেয়ান রেগে খাটের ওপর বসে পড়ে বলল, সকাল সকাল ঝাঁট জ্বালাচ্ছিস কেন? কি হয়েছে? বলছি কি, আমার না আজ অফিস যেতে ইচ্ছে করছে না। আমি জানতাম তুই এটাই বলবি। আমি এসব শুনবো না। অফিস চ, অন্তত পেন্ডিং কাজগুলো শেষ করে আমায় বাঁচা। ওকে, যাব। তাহলে এখন একটা লিপ কিস চাই। একদম না, দাঁত মেজে আয়। না, আমার এখনই চাই, নইলে যাব না। মর্নিং ব্রেথ শুদ্ধ চুমু চাই, তাহলেই বুঝতে পারবো তুই আমাকে কতখানি ভালোবাসিস। কি কুক্ষণে বিয়ে করতে গেলাম, দিব্যি ছিলাম। কন্ট্রোল জেট করে দিবি? আমি রাজি। শ্রেয়ান কয়েক সেকেন্ড শাওনের দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, থাক, এমন সুন্দরীকে আন্ডু করে গাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। শাওন এগিয়ে এলো। শ্রেয়ান নাক চাপল নিজের।
শাওন শ্রেয়ানের নাক থেকে শ্রেয়ানের হাত সরিয়ে বলল, হুম, একদম না, নিঃশর্ত চুমু চাই। তবে রে, তাহলে আমিও দেখাচ্ছি। শ্রেয়ান শাওনকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, এমন সময় দরজায় নক করল শ্রেয়ানের মা। ওরে, তোরা উঠেছিস? শ্রেয়ান শাওনের দিকে তাকিয়ে জিভ কেটে দরজা খুলে বাইরে গিয়ে বলল, হ্যাঁ উঠলাম তো। শোনো না মা, শাওন অফিস যাবে। সে কি রে, কাল বিয়ে হলো, আজ থেকেই অফিস? বিজন কাগজ পড়ছিলেন। আগের রাতের খোঁয়ারি লেগেছিল খানিকটা তার। বললেন, আচ্ছা 2019 সালে তুমি কি এখনো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে পড়ে আছো নাকি? হ্যাঁ, আরে যাক যাক, অফিস যেতে চাইলে যাক। ছেলে অফিসে যাবে আর ছেলের বউ যাবে না, তা হয় নাকি? শ্রেয়ানের মা মুখ বেজার করে বললেন, আচ্ছা তাহলে ভাত বসিয়ে দিই শিগগিরি, তোরা ভাত খেয়ে যা। দুপুরে টিফিন দিয়ে দেবো? টিফিন দেওয়ার দরকার নেই, দুপুরে অফিসের ওখানেই খেয়ে নেবো। হ্যাঁ তা তো বলবি, যত উল্টোপাল্টা জিনিস খাবি আর তারপর পেট খারাপ করবি। ভাত বসাচ্ছি আমি, দয়া করে সেটা খেয়ে উদ্ধার করিস। শাওন একটা টি শার্ট আর স্পোর্টস ট্রাউজার পরে ঘরের বাইরে বেরোলো। শ্রেয়ান মাকে শুনিয়ে বলল, এ কি, বাড়ির বউ ট্রাউজার পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? যা যা, শাড়ি পরে ঘোমটা দে। মা রান্নাঘর থেকে চেঁচালো, তুইও তাহলে ধুতে পরে ঘুরে বেড়া বাঁদর, বেশি জ্যাঠামো করতে হবে না তোকে। শাওন, স্নান করে নে মা, নইলে এ বাঁদরটা বাথরুমে ঢুকলে আর বেরোনোর নাম করবে না কিন্তু। আর নইলে ওর মোবাইলটা কেড়ে নে। জানি, আসলে আমার সঙ্গেই চ্যাট করতো তো, চিন্তা করো না, এবার আরও বেশি সময় নেবে না। সেই শ্রেয়ান এমনিতে অনেকক্ষণ ধরে স্নান করলে না, সূর্য অন্য দিক দিয়ে উঠত। শ্রেয়ানের মাস্তুতো দাদা টিটোদা বাড়িতেই শুয়েছিল। বসার ঘরে সবাই টানা বিছানা করে শুয়েছিল। শাওনের বাড়ির লোকজন রাতেই চলে গিয়েছিল। টিটোদা শ্রেয়ানকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, কি ভাই, রেজাল্ট কি? T20 ওয়ানডে না টেস্ট? মানে? আরে আরে পারলি কিনা বল ফুলসজ্জাতে। যুদ্ধে জিতেছিস তো? হ্যাঁ, ও সে তো যুদ্ধ আগেই জিতে গেছিলাম, কাল জাস্ট হালকা একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। শালা এই সেই ছেলে? হ্যাঁ, আমরা দেখলে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতিস রে লজ্জায়। এই তোমরা প্লিজ আজ যেও না, অফিস থেকে ফিরে এসে মজা করবো সবাই মিলে, বাইরেও খেতে যেতে পারি। আরে আমারও তো অফিস আছে রে পাগলা। আচ্ছা এক কাজ করা যেতে পারে, অফিস থেকে ফিরে আমরা মিট করে ফেলি, কি বলিস? ডান। অফিসে ঢোকার আগে শ্রেয়ান হঠাৎ করে শাওনের দিকে তাকিয়ে বলল, এই তুই সিঁদুর পরলি কেন? এই তো বলছিলি পরবি না। কাকিমা পরিয়ে দিল তো। মুছে ফেল, পিল্লাই দেখলেই এক গাদা কোয়েশ্চেন করবে। পারলাম না, কোয়েশ্চেন করলে বলবো আমার বিয়ে হয়ে গেছে। সে কি, তাহলে তো আমি মিথ্যেবাদী হয়ে যাব। আমি তো অন্য কথা বলেছি কালকে। বলেছিস কেন? আমি কি জানি। আচ্ছা ছাড়, আমি ম্যানেজ করব। তোর সঙ্গে হয়নি এটুকু কনফার্ম, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে, তাহলেই হবে তো? এই ঢপ পরে ধরা পড়ে যায় যদি? সে ম্যানেজ করা যাবে, চল এখন। তুই আগে ঢুকে যা, আমি একটু পরে ঢুকছি। দুজনে আলাদা আলাদা অফিসে ঢুকল। শাওনের সিঁথিতে সিঁদুর দেখে অফিসে সবাই তাকে ঘিরে ধরল। সেই ভিড়ে শ্রেয়ানও ছিল। শাওন কাঁদো কাঁদো মুখে গল্প বাঁধল, আর বলিস না, গ্রামের বাড়ি গেছিলাম, আমার দাদু জোর করে গ্রামের জমিদারের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কি করি তোরাই বল এবার। শ্রেয়ানের হাসি পাচ্ছিল। অনেক কষ্টে জিভ কামড়ে সে হাসি আটকাল। সবাই শাওনকে ঘিরে সান্ত্বনা দিচ্ছে। পায়েল শ্রেয়ানের হাত ধরে সহানুভূতির সুরে বলল, একদম চিন্তা করিস না শ্রেয়ান, শাওনের বিয়ে হয়ে গেল তো কি হয়েছে, আমি তো আছি। শ্রেয়ান দেখল শাওন তার দিকে কটমট করে তাকাচ্ছে। আতকে উঠে হাত ছাড়িয়ে বলল, সে পরে দেখা যাবে। কিছুক্ষণ পরে পিল্লাইয়ের ঘরে শ্রেয়ানের ডাক পড়ল। পিল্লাই গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে চিন্তামগ্ন গলায় বলল, শ্রেয়ান। হ্যাঁ স্যার। শাওনের ট্র্যাজেডিটা শুনেছ তো?
শ্রেয়ান অতি কষ্টে বিষম খেতে খেতে কোনো মতে বেঁচে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, শুনলাম এই মাত্র। দেখো যদি কোনোভাবে ওকে বাঁচাতে পারো এই ভয়ানক ব্যাপার থেকে। কি যে চলছে চারিদিকে কে জানে। সত্যি মেয়েদের ফ্রিডম বলে এই সোসাইটিতে আজকাল কিছুই নেই। আর যাকে চেতন এন্টারপ্রাইজের কাজটা শাওনের সঙ্গে মিলে শেষ করে ফেলো তাড়াতাড়ি, সময় নেই আর। শ্রেয়ান মনে মনে বলল, সেটাই তো তোর ধান্দা শুয়ার, কাজ ছাড়া কি তুই আমাকে ডাকতিস? পিল্লাইয়ের ঘর থেকে বেরিয়ে ডেস্কে এসে বসল শ্রেয়ান। আর চোখে দেখল শাওনকে এখনো সবাই ঘিরে আছে। অভিমন্যু তার দিকে এগিয়ে এসে বলল, কিরে, শুনেছিস শাওনের ব্যাপারটা? শ্রেয়ান কম্পিউটার অন করে গম্ভীর হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ শকিং। অভিমন্যু উত্তেজিত হয়ে বলল, শকিং মানে? এই 2024-এ এসে এসব মেনে নিতে হবে? আর শোন, তোর কোনো দায়িত্ব নেই। আমার কি দায়িত্ব? আরে সারাক্ষণ তো একসাথে ঘুরছিস, অফিস পাউস বানিয়ে বসেছিলি, আর মেয়েটা এত বড় একটা বিপদে পড়েছে, তুই কিছু করতে পারবি না? চল চল চল। অভিমন্যু শ্রেয়ানের হাত ধরে চেয়ার থেকে তুলে শাওনের সামনে গিয়ে দাঁড় করিয়ে বলল, এই যে শাওন, দেখ দেখ ওর মুখের দিকে, ওর কষ্টটা তুই ফিল করতে পারছিস না? শ্রেয়ান শাওনের মুখের দিকে তাকালো। শাওন অদ্ভুত একটা কাঁদো কাঁদো মুখ করে তার দিকে তাকিয়েছে। শ্রেয়ানের পেট ফেটে হাসি আসছিল। সে শাওনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ও সেই তো। আচ্ছা ওয়েট, আমি ওয়াশরুম থেকে আসছি। শ্রেয়ান অভিমন্যুর হাত ছাড়িয়ে বাথরুমের দিকে দৌড়ল। বাথরুমে ঢুকে চারদিকে একবার দেখে নিল কেউ আছে কিনা। ফাঁকা দেখে হো হো করে হেসে নিল। হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়েই যাচ্ছিল প্রায়। অনেকক্ষণ হেসে সামলে সুমলে নিয়ে শাওনের কাছে এসে দাঁড়িয়ে সিরিয়াস মুখে বলল, আচ্ছা তোরা এখন যা, পিল্লাই বলে দিয়েছে শাওনের যে পেন্ডিং জবটা আছে সেটা করে নিতে। তারপর ওর সঙ্গে কথা বলে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ। শাওন নিজের ডেস্কে গিয়ে বসল। পায়েল শ্রেয়ানের পিছু ছাড়ল না। ন্যাকা ন্যাকা গলায় বলল, যেটা হয়ে গেছে তা কি আর কিছু করা যায় রে? শোন না শ্রেয়ান, আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগছে, কিন্তু কি করবি বল? এটাই তো জীবন। হয়তো আরও কেউ বেটার তোর জন্য ওয়েট করছে। প্লিজ তুই এখন তোর কাজ কর পায়েল, পিল্লাই জ্বালিয়ে খাচ্ছে, বিলিভ মি। ওকে, আমি লাঞ্চে কথা বলবো। পায়েল তার দিকে হাসি মুখে তাকাতে তাকাতে চলে গেল। শ্রেয়ান শাওনের পাশের চেয়ারে বসে বলল, অন কর মেশিন, শিগগির কাজটা নামা, পিল্লাই মাথা খেয়ে নিল। আমি তো দেখছি তোরই মার্কেট খুলে গেল রে হারামি। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে শ্রেয়ান, যে কোনো সময় না পেপার ওয়েট ছুঁড়ে মারবো আমি পায়েলের মাথায়, আলিয়া ভাটের মতো। শ্রেয়ান শাওনের কম্পিউটার অন করতে করতে বলল, ঠান্ডা হ, এখানে ড্রামা করে যেতে হবে। কদিন করতে পারবো জানি না। আমার মনে হয় ভুল করলাম আমরা, বলে দিলেই হতো আমরা বিয়ে করেছি। না বলবো না, দেখি না এখানে আমি না থাকলে কার কার সাথে লাইন মারতিস তুই। এখনই বোঝা যাচ্ছে যদিও পায়েলকে দেখে। আরে ভাই বিশ্বাস কর, তুই আমার সিপিএম, তুই আমার এটিএম, মা কালীর দিব্যি, কেন খামোখা টিনেজারদের মতো হিংসা করছিস? আমি খুব ভুল করতাম চাকরিটা ছাড়লে। ওদিকে আমি ঘরে বসে থাকতাম আর তুই এখানে লীলা কীর্তন চালিয়ে যেতিস। হ্যাঁ, উফ, ভাগ্যিস এসেছিলাম আজ। পায়েল আবার শাওনের ডেস্কের সামনে দাঁড়িয়ে বাঁকা গলায় ইয়ার্কি মারার একটু ভাব করে বলল, এই যে শ্রেয়ান, শাওন কিন্তু অন্য লোকের বউ, হ্যাঁ, একটু ডিস্টেন্স রাখিস, বুঝলি? শাওন পায়েলের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, তোকে বুঝি পিল্লাই স্যার লোকের ওপর সিসিটিভি গিরি করতে বলেছে? কাজ নেই না রে তোর? না মানে বুঝতেই পারছিস, তোর ভালোর জন্যই বলছিলাম আর কি। তুই তো বললি একটু আগে তোর শ্বশুরবাড়ি ডেঞ্জারাস। এবার তারা যদি জানতে পারে তুই এখানে পরপুরুষের সাথে। জানুক না আমার শ্বশুরবাড়ি, বরং ইও জানুক শ্রেয়ানের সঙ্গে আমি ধর্ম পালন করি। তাতে তোর কি রে ডহরের বাচ্চা? ভাগ এখান থেকে, নইলে গায়ে না বুনিপ ছেড়ে দেব।
পায়েল গজগজ করতে করতে সরে গেল। আবার রেগে গেলি কেন? সন্দেহ করে যদি? সন্দেহ করে যদি? হ্যাঁ, খুব মজা না? পায়েলের মিসাইলগুলো দেখি তো সার্জিক্যাল স্ট্রাইক করতে ইচ্ছে করছে, তাই না? শোন শ্রেয়ান, যদি একবারও বুঝেছি না তুই আমাকে লুকিয়ে অন্য কিছু করে বেড়াচ্ছিস, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি কিন্তু হেভি ডেঞ্জারাস পিস। হ্যাঁ, তার বলতে পিল্লাই শাওনের ডেস্কের দিকে চলে এসেছিলেন। তাদের কাজ করতে দেখে খুশি হয়ে বললেন, এই তো দুজনে আবার ব্যাক টু ওয়ার্ক। তা কাজটা আজকে নেমে যাবে তো? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। কালকে কনফার্ম। শাওন, তোমার ব্যাপারটা নিয়ে আমি আমার এক ডিআইজি বন্ধুর সঙ্গে কথা বললাম, বুঝলে? তুমি কিন্তু চাইলে বিয়েটার বিরুদ্ধে পুলিশে যেতে পারো। জাস্ট একটা রিটেন কমপ্লেন করো যে বিয়েটা তোমার মতের অমতে হয়েছে, তারপর বাকিটা ও দেখে নেবে। শ্রেয়ান জোরে জোরে কাশতে শুরু করলো। আচ্ছা স্যার, আমি কাজটা করেই আপনাকে জানাচ্ছি। কি রে, তুই আবার রিটার্ন কমপ্লেন করবি নাকি? করবো তো। পাইলের দিকে আরেকবার জিভ বের করে তাকাবি, তারপর দেখবি তোর নামে ইন্টারপোল অবধি আমি কমপ্লেন করে দিয়েছি। হয়েছে, এবার কাজটা নামা। সন্ধে টিটোদাদের সঙ্গে ডিনার আছে। সেটা কখন ঠিক হলো? আমাকে বলিসনি তো। সকালেই, এই তো বলে দিলাম। ইম্পসিবল, আমি বাড়ি যাব, আমার কত জিনিস আনার আছে ওই বাড়ি থেকে। আজ হবে না। প্লিজ এটা করিস না। আমি টিটোদাকে বলেছি, এখন তুই না থাকলে প্রেস্টিজের পুরো লোটে শুট কি হয়ে যাবে, বিশ্বাস কর। কাল শিফট কর, আমি যাবো আনতে। সিরিয়াসলি। উফ, ভেবে দেখবো। তুই পায়েলের সঙ্গে ছকানোটা বন্ধ কর তো। বিকেলে আমি ডিসিশন নিচ্ছি। শ্রেয়ান টেন্সড মুখে বসে থাকল। সন্ধে 6টা। দুজনে ঠিক করে রেখেছিল শাওন আগে বেরোবে অফিস থেকে। শাওন বেরোনোর মিনিট 5 পরে শ্রেয়ান বেরোতেই পায়েল ধরল তাকে। এই শ্রেয়ান, শোন না, একটু ড্রপ করে দিবি? শ্রেয়ান বলতে যাচ্ছিল, তা কি করে হয়? কোনো মতে কথা পাল্টে বলল, হবে না রে, আমি গড়িয়াহাটের দিকে যাব। পায়েল সঙ্গে সঙ্গে গলে গিয়ে বলল, ও আরে, আমারও তো গড়িয়াহাটের দিকেই যাওয়ার ছিল। দারুণ হলো। শোন না, আজ আমার ফ্ল্যাট হয়ে যাবি? ফ্ল্যাটে কেউ নেই, খুব বোর লাগছে রে। শ্রেয়ান পা চালাতে চালাতে মনে মনে বলল, হ্যাঁ, আমি তোকে নিয়ে যাই, আর শাওন আমার সসেজটা কেটে 10 টুকরো করে কুকুরদের খাইয়ে দিক আর কি। কি রে, কি হলো? হবে না, ক্যাব নিয়ে চলে যা। হাউ রুড। শ্রেয়ান পা চালালো। বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে খানিকটা গিয়ে বাস স্ট্যান্ডে বাইক দাঁড় করালো। শাওন দাঁড়িয়েছিল, তাকে জড়িয়ে ধরে বসলো। এই, এরকম চিপকে বসিস না, ফ্রাস্টু লোকগুলোর ঝাঁট চলবে। জলুক, আমার বর, আমার যা ইচ্ছে আমি তাই করবো। তাহলে রাস্তার উপরেই শুরু করে দিই। যত সব। যত দিন যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছিস মেন্টালি। ফিজিক্যালি তো হয়নি, তাহলেই হবে। হয়েছে, এবার বাইকটা ঠিক করে চালা, আর কথা বলতে হবে না। আগে থেকেই কথা হয়ে গিয়েছিল। টিটোদা আর পৌলমী বৌদি একটা রেস্তোরাঁয় অপেক্ষা করছিল তাদের জন্য। বাইক রেখে দুজনে রেস্তোরাঁয় প্রবেশ করল। টেবিল রিজার্ভ করা ছিল। তারা বসতে পৌলমী বৌদি তাদের বলল, ভাবা যায় না বুঝলি, কি যুগ পড়লো বলতো। লোকে বিয়ের নামে কত কিছুই না করে। হ্যাঁ, কিসব প্রি ওয়েডিং, এই ওয়েডিং, সেই ওয়েডিং, তার আবার আই বুড়ো, ভাই বুড়ো, বোন বুড়ি। আর তোরা একদিনের নোটিসে সব কেস ক্লোজ করে দিলি। প্রি ওয়েডিং হয়নি, তবে প্রি ওয়েডিংয়ের নামে আরও অনেক কিছু হয়েছিল বটে। টিটোদা বলল, যেমন? শ্রেয়ান শাওনকে চিমটি কাটল। শাওন ভালো মানুষের মতো মুখ করে শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, আরে চিমটি কাটছিস কেন? শ্রেয়ান অপ্রস্তুত হয়ে বলল, উফ, তুই না, সব বলা যায়। পৌলমী কৌতূহলী হয়ে বলল, কেন কেন, কি হয়েছিল রে? বলেই ফেললি যখন, তখন কিন্তু বলতেই হবে। আমরা ঠিক করেছিলাম গোয়াতেই আমাদের শেষ দেখা হবে, কোনোদিন আর নিজেদের মিট করব না, এটসেট্রা এটসেট্রা। অনেক কঠিন প্রতিজ্ঞা আর কি। তারপর দুজনে একেবারে কেঁদে কেটে একসা হয়ে গেলি, তাই তো? এই না, আমি কাঁদিনি। শাওন কাঁদতে পারে, আমি কাঁদিনি। আমি মোটেও কাঁদি না।
আর শোন, ওই সেন্টু সিনেমাগুলো দেখতে দেখতে হলে কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সেটা আমি জানি। হ্যাঁ, বেশি খোঁচাস না, একদম সব ফাঁস করে দেব। শ্রেয়ান রেগে মেগে গুম হয়ে বসে থাকলো। টিটোদা বলল, তুই জানিস না শাওন, এই আমাদের শ্রেয়ান ছোটবেলায় কী সব ভুলভাল লিরিকে হিন্দি গান গাইতো, সেসব শুনে আমরা ওকে কম খেপিয়েছি বল। আর একটা কেস যা হয়েছিল না। টিটোদা চুপ করে গেল। শাওন দেখল শ্রেয়ান বড় বড় রাগী চোখে টিটোদার দিকে তাকিয়ে আছে। শাওন বলল, কি কেস হয়েছিল বলো বলো। টিটোদা ম্যানেজ করার চেষ্টা করে বলল, ও কিছু না, ওই ঝুলনের সময় একটু খুব লাফাতো আর ওই খেলনা টেলনা নিয়ে নিত সাজানো জায়গা থেকে, এই আর কি। না না, আমি বুঝতেই পারছি তোমরা যে কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করছো। ওয়েটার এসে গিয়েছিল। টিটোদা যেন হাঁপ ছেড়ে বাঁচল। তাদের দিকে তাকিয়ে বলল, চাইনিজ তো? একদম। এক গাদা খাবার অর্ডার করে টিটোদা বলল, এরা শেজওয়ান চিকেনটা দারুণ বানায় কিন্তু। হ্যাঁ, ইস, এখানে বার থাকলে হতো। না না, পাগল নাকি? ওসব আমাদের বাড়ি গিয়ে যেদিনকে থাকবি ওদিন খাস। বাইক চালিয়ে তো দুজনে বাড়ি ফিরবি নাকি? একদম না, যা হয়েছে ভালো হয়েছে। ও টিটোদা, বলো না কি হয়েছিল, কি করেছিল শ্রেয়ান? শ্রেয়ান ফ্যাকাশে মুখে শাওনের দিকে তাকালো। সে ভেবেছিল শাওন ভুলে গেছে অর্ডারের ঝামেলায়। সে টিটোদাকে ইশারা করার চেষ্টা করল। টিটোদা সেটা দেখতে পেল না। হালকা চালে বলল, আরে ক্লাস 9-এ জন্টিদার বিয়েতে শ্রেয়ানবাবুর একটা মেয়েকে পছন্দ হলো। আরে সে কি অবস্থা, সারাক্ষণ গুজগুজ গুজগুজ করে গল্প। আমরা হেব্বি খেপিয়েছিলাম। বিয়ের পরেও কয়েকদিন কথা বলেছিলি তাই না শ্রেয়ান? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, কি নাম ছিল মেয়েটার? দীপান্বিতা। ও, নামও মনে আছে? না মনে থাকার কি আছে, এই তো কয়েক বছর আগের কথা। কই বলিসনি তো? আরে সেরকম কিছু না। ওকে। আচ্ছা বৌদি, এটা কি শাড়ি? পৌলমী বলার পর তারা সে কথাতেই ব্যস্ত হয়ে গেল। খাওয়া দাওয়া হওয়ার পর তারা বাইকে করে বাড়ি এলো। ড্রেস চেঞ্জ করে বেডরুমে ঢোকা অবধি শাওন স্বাভাবিক। ঘরে ঢুকে শ্রেয়ান দরজা বন্ধ করে শাওনকে আদর করতে যেতেই শাওন আঙুল তুলে শ্রেয়ানকে বলল, একদম না, ওই দীপান্বিতাকে নিয়ে সোজা। শ্রেয়ান মাথায় হাত দিয়ে বলল, তুই ভুলিসনি? ভুলবো কেন? তুই নাম ভুলিসনি আর আমি এত তাড়াতাড়ি ভুলে যাব? প্লিজ यार, সব ন্যাকা মেয়েদের মতো তুইও এটা নিয়ে ঝামেলা করিস না, অ্যাজ ইফ তোর কেউ ছিল না। শাওন চুপ করে খাটে বসে বলল, তা ছিল অবশ্য, কিন্তু সে তো স্যার। কোন স্যার? আমাকে তো বলিসনি। সে অনেক কেস, হাতটা ধরতো। মা একদিন ছিল না, কিসও করেছিলাম। শ্রেয়ান বালিশ নিয়ে বলল, আমি গেস্ট রুমে গেলাম। শাওন হাসতে হাসতে বলল, ঢপ 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 ঢপ। এই শোন না, ঢপ মারছি তো। কে দেখতে যাচ্ছে, ঢপ নাকি? তার মানে তুই আমাকে বিশ্বাস করিস না, তাই তো? আমি কিছু জানি না। এই যে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লে কিন্তু আমি এখানেই একদম পেট ফাটিয়ে দেব। ওরে ছাড় ছাড়, উফ লাগছে। দরজায় বিজন নক করলেন। শ্রেয়ান চাপা গলায় বলল, দেখ শিগগির, বাবা এসেছে। শাওন দরজা খুলল। আচ্ছা, তোরা কি শুম্ভ নিশুম্ভর লড়াই শুরু করলি নাকি? হ্যাঁ, একটু ধীরে কর। আমরা বুঝি যে তোরা দুজনেই পাগল, কিন্তু পাড়ার লোক তো আর বুঝবে না, ভাববে যে বধূ নির্যাতন করছি। শাওন লজ্জিত মুখে হাসল। তারপরই বলল, আচ্ছা কাকু, তুমি দীপান্বিতাকে চেনো? বিজন চিন্তিত মুখে শাওনের দিকে তাকিয়ে বললেন, কে দীপান্বিতা? তোমার ছেলে যখন ক্লাস 9-এ পড়তো তখনই তার পেছন পেকে গেছিল, বুঝলে? জন্টি দানাকার বিয়েতে দীপান্বিতার সঙ্গে আলাপ করেছিল। তাই না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তখন ল্যান্ডলাইনের বিল মাঝে মাঝে খুব বেশি আসা শুরু হয়েছিল, তাই ভাবি। শ্রেয়ান রাগি রাগি চোখে শাওনের দিকে তাকিয়ে রইল। মাঝরাত। শ্রেয়ানের ঘুম ভাঙল শাওনের খোঁচা খেয়ে। শ্রেয়ান ধড়মড় করে উঠে বসে বলল, অফিস যাব নাকি এখন? এখন 1:30 বাজে আর আমার ঘুম আসছে না। মানেটা কি? চোখ বন্ধ কর, ঘুম চলে আসবে, সিম্পল। আসছে না তো।
ফোন খুটখুট করছিলি তাই তো? ফেসবুক করছিলাম। সালা অফিসের জ্বালে রিলেশনশিপ স্টেটাসটা পর্যন্ত আপডেট করতে পারছি না। এই জন্য ঢপ মারা ঠিক হয়নি। কাল গিয়ে সত্যিটা বলে দিই। একদম না, দেখি না পায়েল তোর ওপর আর কতটা ইন্টারেস্টেড। দেখি তোর ফেসবুক অ্যাকাউন্টটা একবার, হোয়াটসঅ্যাপটা দেখি তো। একদম না, তোরটা আমি দেখতে চেয়েছি, প্রাইভেসি রাখ। তাই নাকি? প্রিভেসি চাই কাকার? কিসের প্রিভেসি রে? হ্যাঁ, বিয়ে করেছিস যখন নো প্রিভেসি। দে ফোন দে। মাঝরাতে ফোন করে কি শুরু করেছিস মা? ফোনে চার্জ নেই, চার্জ হচ্ছে, সকালে নিস, এখন ঘুমো। ঘুম আসছে না বললাম তো। আমাকে গল্প শুনে ঘুম পাড়া। কি ন্যাকামি ভাই, তুই তো এত ন্যাকা ছিলিস না কোনো কালে, এখন কি হলো হঠাৎ করে? ঘুম না আসলে ন্যাকামি আসে, এটা বোঝ। ওসব সহ্য করতে হবে বলেই তো বিয়ে করেছিস। নে এবার ঘুম পাড়া। এক কাজ কর, হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়। হবে না। আচ্ছা এক কাজ করি, চ তোর বাইকে করে একটু ঘুরে আসি। খেপেছিস? পাগল না মাওবাদী তুই? তাছাড়া আমার ঘুম পাচ্ছে, আমি গাড়ি কোনো গাছে টাছে মেরে দিতে পারি, কোনো রিস্ক নিতে পারছি না, কিছু মনে করিস না। জঘন্য বড় একটা। আচ্ছা একটু মাথায় হাত বুলিয়ে দে তাহলে। ওকে, কোলে মাথা রাখ। শাওন শ্রেয়ানের কোলে মাথা রাখল। শ্রেয়ান শাওনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। শাওন বলল, কি আরাম, এই জন্যই বোধহয় মানুষ বিয়ে করে। শ্রেয়ান ঢুলতে ঢুলতে বলল। শাওন শ্রেয়ানের গালে চুমু খেল। শ্রেয়ান বলল, টাওয়ার কল করিস না মা, এখন সিগন্যাল পাবি না। সিগন্যাল চাই না, এটা স্নেহ চুম্বন করলাম। শ্রেয়ান শাওনের কপালে চুমু খেয়ে বলল, এনে তুইও রিপ্লাই নে, এবার ঘুমিয়ে আমাকে উদ্ধার কর, কাল আবার এক গাদা কাজ থাকবে। শ্রেয়ানের ঘুম ভাঙল ভোরের দিকে। চোখ খুলে দেখল পাশে শাওন নেই, ঘরময় পায়চারি করছে, পরনে তার টি শার্ট আর শর্টস। শ্রেয়ান বলল, এ কি, আমার টি শার্ট পরলি কেন? শাওন পায়চারি করতে করতে বলল, আমার একটা কথা মনে পড়ে ঘুমটা ভেঙে গেল বুঝলি। কি? তোর মনে পড়ার জ্বালায় আমার লাইফ হেল হয়ে গেল মাইরি। আর শর্টস পরে বেরোবি নাকি? না না, সে চেঞ্জ করে নেব, গরম লাগছিল তাই শর্টস পরলাম। উফ, যখন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আচ্ছা ঘুমোতে দে এবার। হ্যাঁ ঘুমোবি তো, তার আগে ফোনের পাসকোডটা বলে দে না। এটার জন্য তুই সকালে উঠে পাসকোড চাইছিস? হ্যাঁ, আমার মনে জাগে হিংসা, আমি দেখতে চাই কোনো শাকচুনি তোকে লাইন মারছে কিনা। 139482। নে এবার ঘুমোতে দে। থ্যাংক ইউ। শাওন থ্যাংক ইউ বলে শ্রেয়ানের ফোন ঘাঁটতে লাগলো। শ্রেয়ান ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ তড়াক করে উঠে বলল, এই ফোন দে। শাওন ফোন লুকিয়ে বলল, কেন কেন দেব? প্রাইভেসি আছে তো, আমি চেয়েছি তোর পাসওয়ার্ড। আমি দিয়ে দিচ্ছি, নিয়ে নে। একদম না, ওরে দেখিস না প্লিজ, হাত জোড় করছি। শাওন ফোনটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। শ্রেয়ান করুণ চোখে সেদিকে তাকিয়ে শুয়ে পড়ল। মিনিট কয়েক বাদেই শাওন বাথরুম থেকে ফোনটা শ্রেয়ানের দিকে ছুঁড়ে দিয়ে বলল, ইস জঘন্য, নোংরা জানোয়ার একটা, তুই এত পারভার্ট, সব মিল রেখে দিয়েছিস। ছি ছি ছি। আরো দেখ, আরো দেখ, দেখ কেমন লাগে। মেরেই ফেলবো শালা তোকে আজকে। কাকে কল্পনা করিস? হ্যাঁ বল, বল শিগগিরি, কোন বুড়িকে? উড়ে যাব, বল শিগগিরি, নইলে তোরই একদিন কি আমারই একদিন। এগুলো আমার কালেকশন না, অভিমন্যু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়। মাইরি বলছি চেক করে দেখ। এক্ষুনি গ্রুপ লিভ কর, এক্ষুনি। এগুলো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, আমি কি করব সেটা তুই কেন বলবি? বলবো না তো? না, কেন বলবি? ওকে, বলবো না। শাওন বলল বটে, কিন্তু ওর মুখ দেখে শ্রেয়ান বুঝল শাওন বেশ রেগে গেছে। শ্রেয়ান বলল, এই জন্যই তোকে মোবাইল চেক করতে দিতে চাইনি। চেঞ্জ হোস না শাওন প্লিজ,
বিয়ের আগে যেমন ছিলি তেমন থাক। কই তখন তো তোর এই কৌতূহলগুলো ছিল না, এখন তবে কেন এগুলো হচ্ছে? অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে খেতে বসেছে তিনজনে। মিনতি ভাত বাড়ছে। বিজন শ্রেয়ানকে বললেন, বলছি তোরা কোথাও ঘুরতে টুরতে যাবি না? যাবে, আগে 2-3 দিনের ছুটি নিক, পুরী ঘুরে আসি। নেব নেব মা, ছুটি চাইলেই তো পাওয়া যায় না, এ তো আর সরকারি চাকরি না। সে সরকারি চাকরি কর আর প্রাইভেটে, বিয়ে করার পর ছুটি দিতে তো বাধ্য নাকি? আমাদের পাশের বাড়ির বিপুল বিয়েতে 15 দিন ছুটি নিল, তোরা কেন পাবি না? শাওন বিষম খেল। মিনতি তড়িঘড়ি শাওনের মাথায় হাত বুলিয়ে বললেন, আহা, 60 কি রে শাওন, তোর আবার কি হলো? আর বলো না কাকিমা, তোমার ছেলে তো অফিসে বলেইনি যে ও আমাকে বিয়ে করেছে। মিনতি বড় বড় চোখ করে শ্রেয়ানের দিকে তাকালেন। বিজন হো হো করে হেসে বললেন, এটা খুব ভালো করেছিস, কিন্তু ধরা পড়লে কেস খাবি তো। সে তো বটেই, কেস খাওয়ার চান্স তো আছেই। তোরা তো ছদ্মবেশী মনে করিয়ে দিলি রে। উত্তম মাধবী, কি অসাধারণ যে সিনেমা। পরে হিন্দি রিমেকে ধর্মেন্দ্র করলো বটে, কিন্তু উত্তমের ধারে কাছে হলো না। হয় নাকি? উত্তমের যা অ্যাপিয়ারেন্স, আহা! কি ফালতু কথা বকে যাচ্ছ? ওরা অফিসে এখনো জানায়নি যে ওরা বিয়ে করেছে, আর তুমি এটা নিয়ে উত্তম সুচিত্রায় চলে গেলে। এটা নিয়ে ঝামেলা হবে না? তোমার বৌমাকে বলো, বৌমাই বলতে দিচ্ছে না। কেন রে, তুই বলবি না? তবে কি বলেছিস? আমি বলেছি আমি গ্রামে গেছিলাম, সেখানে আমার দাদু জোর করে গ্রামের এক ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। এ বাবা, এ তো কেলেঙ্কারি রে। চালিয়ে যা, কিছু হলে তারপর জানাবি। তবে বেশি দিন চালালে কেস খাওয়ার চান্স আছে, সেটা ঠিক। অত চাপের কিছু নেই বাবা, আমরা দুজনে ইউএসএতে অনজবে যাওয়ার কথা ভাবছি, তখন এমনিতেই সব বলতে হবে। মিনতির মুখ কালো হয়ে গেল। বললেন, অত দূরে চলে যাবি? চলে আসবো তো, চিন্তা করছো কেন? চিরজীবনের জন্য যাব নাকি? ব্যাপারটা সেটা নয়। ও দেশে যারা একবার চলে যায় সাধারণত তারা আর ফিরতে চায় না। উন্নত লাইফস্টাইল আর অনেক সুযোগ সুবিধে সেটা করতে দেয় না আর কি। এদেশে অনেকেই ফিরে আসে, কিন্তু তখন থাকতে পারে না, শেষমেশ আবার চলেই যায়। আমার বন্ধু ওই অনির্বাণকে দেখেছো তো, লাফাতে লাফাতে ফিরে এলো। কদিন থেকেই আবার পালাই। ও দেশে গেলে ফেরা আর সহজ নয়। মিনতি কোনো কথা বললেন না, মাছ দিতে লাগলেন। খাওয়ার বাকি সময় আর কোনো কথা হলো না। বাইকে অফিসের আগের বাস স্ট্যান্ডে শাওনকে নামানোর জন্য বাইক দাঁড় করালো শ্রেয়ান। শাওন বাইক থেকে নেমে বলল, কি হলো, মুড অফ হয়ে গেল মনে হচ্ছে? খেতে বসে আমাদের ইউএসের প্ল্যানটা না বললেই ভালো হতো মনে হচ্ছে। কি দরকার ছিল খামোখা বলার? এখনই তো কিছু হচ্ছে না। দোষটা তোরই, কোনো কথাই পেটে রাখতে পারিস না। না, সব বলা চাই। আচ্ছা শোন, আমাকে অফিসেই নামাজ, এতটা হাঁটতে ইচ্ছে করছে না আর। ওকে চ। শাওন আবার বাইকে উঠে পড়ল। অফিসের পার্কিংয়ে তাদের দেখে ফেলল পায়েল। দেখা মাত্রই চেঁচিয়ে উঠল, এ কি শাওন, সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে বুঝি? হচ্ছে রে, শ্রেয়ানের সঙ্গে সবই চলছে বুঝলি। সে তো দেখতেই পাচ্ছি, যেভাবে চিপকে এলি। ভালো। শ্রেয়ান বাইক স্ট্যান্ড করে অফিসের দিকে রওনা দিল। পায়েল শ্রেয়ানের সঙ্গে কথা বলতে গেল। শ্রেয়ান দাঁড়িয়ে পড়ে বলল, শোন পায়েল, আজ ছাড় প্লিজ, মুড অফ আছে, পরে কথা বলবো, ওকে? পায়েল থতমত খেয়ে জোর পায়ে অফিসের ভেতর ঢুকে গেল। বাবা, পায়েলকেও সরিয়ে দিলি? এতটাও কি চাপ নেওয়ার কিছু আছে? কি বলবো বল, কি মরতে যে বলতে গেলাম, কিন্তু বাস্তবটাও তো বুঝতে হবে। এখানে সারা জীবন কাটানোর কোনো মানে থাকতে পারে? আমার একটা সলিউশন আছে। কি? বাবা মা দুজনকে নিয়ে যাব, তাহলেই হলো। বাবা যেতে চাইবে না, সম্ভবত মাও না। তাহলে আমরাও যাব না, সিম্পল। বাবা মাকে কষ্ট দিয়ে যাব না বস, মিটে গেল। এটা কোনো প্রবলেম হলো?
শ্রেয়ান কয়েক সেকেন্ডে শাওনের দিকে তাকালো। তার সারা মুখ জুড়ে হাসি ছড়িয়ে পড়ল। আমি তো ভেবেছিলাম অব্রডে সেটেল হওয়ার কথা ভেবে তুই সব থেকে বেশি খুশি হবি। হব না, একমাত্র ছেলেকে কেড়ে নিয়ে গিয়ে কারোর মুখ কালো করব না। ও খুশি আমার চাই না শ্রেয়ান। শ্রেয়ান মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আই লাভ ইউ শাওন। জীবনের শেষ দিন পর্যন্ত তোকে ভালোবেসে যাব, কথা দিলাম। শাওন চারদিকে তাকিয়ে বলল, অফিসের কেউ দেখলে তোর কপালে দুঃখ আছে শ্রেয়ান, নাটকবাজিটা পরে করবি। অফিসে চল এবার গাধা। ডেস্কে বসতেই শ্রেয়ান দেখল পিল্লাই ফোন করছে। হ্যালো, একটু আমার চেম্বারে এসো তো। পিল্লায়ের গলা থমথমে। শ্রেয়ান উঠল। শাওন জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালো। শ্রেয়ান ইশারা করল পিল্লাই ডাকছে। পিল্লায়ের ঘরে ঢোকার সময় শ্রেয়ান দেখল পায়েল বেরিয়ে আসছে। সে বলল, কি হয়েছে? আমি কি জানি। শ্রেয়ান পিল্লায়ের চেম্বারে নক করল। আসতে পারি? এসো। শ্রেয়ান ঢুকল। বসো। বলুন। শ্রেয়ান, শ্রেয়ান তোমাকে একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে আমি ডেকে পাঠিয়েছি। বুঝলাম না স্যার। দেখো শ্রেয়ান, অ্যাকচুয়ালি কারো পার্সোনাল ব্যাপারে আমি কখনো ইন্টারফেয়ার করতে চাই না, তবু তোমায় বলি। মানে আমি বুঝতে পারছি, মানে শাওন আর তুমি ভালো বন্ধু, তাও মানে বুঝতেই পারছো শি ইজ ম্যারিড নাও। শ্রেয়ান এবার বুঝল পিল্লাইকে পায়েল নির্ঘাত কিছু লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি। আপনি একজন সিনিয়র, আমার গার্জেন তো বটেই। আপনার কথা অবশ্যই শুনব। প্লিজ বলুন, কি বলতে চাইছেন? মানে আমি জাস্ট বলতে চাইছি, দেখো অ্যাক্সিডেন্ট হোক আর জোর করেই হোক, শাওনের তো এখন বিয়ে হয়ে গেছে, তো এখন ওর সঙ্গে কোনো রকম ঘনিষ্ঠতা করা তোমার জন্য ঠিক ভালো দেখায় না। তুমি একজন ইয়াং ম্যান, যথেষ্ট সিনসিয়ার। আমি জানি শাওনের জন্য তোমার একটা সফট কর্নার ছিল, তবু বলবো এখন একটা ডিস্টেন্স বোধ হয় ওর সঙ্গে তোমার মেনটেন করা উচিত। আপনি সত্যিই আমার ওয়েল উইশার স্যার। আমি ভীষণ ফরচুনেট যে আপনার মতো একজন বস পেয়েছি। না না, ও সব কিছু না। যাকে কফি খাবে? না স্যার, থ্যাংক ইউ। মানে আমি তোমাকে বোঝাতে পারছি তো বিষয়টা? একদম স্যার। আসলে কি হয়েছে জানেন তো, আমিও শাওনকে সেটাই বোঝাতে চাইছিলাম যেটা আপনি বলছিলেন। বিয়েটা যতই খারাপ জায়গায় হোক, এটা তো ইন্ডিয়া। এখানে পতি পরম গুরু। 7 পাকে ঘুরে যখন বিয়ে হয়েছে, তখন বর যা বলবে সেটা করাই ভালো। কত মেয়ের তো কলা গাছের সঙ্গে বিয়ে হয়, তারা তো কলা গাছের সঙ্গেই সংসার করে। রাজস্থানে বিধবা হলে মেয়েদের একটা ঘরে আটকে রেখে দেওয়া হয়। মেয়েদের তো জন্মই হয়েছে ছেলেদের কথা শুনে চলার জন্য, তাই না স্যার? পিল্লাই পকেট থেকে রুমাল বের করে বলল, তুমি তুমি এগুলো সার্কাজম করছো না তো আমার সঙ্গে? মানে শ্রেয়ান মুখ আরো সিরিয়াস করে বলল, একেবারেই না স্যার, বিশ্বাস করুন। শ্রেয়ান গলা নামিয়ে বলল, আমি এতটাই কনজারভেটিভ যে সতীদাহ প্রথাও সমর্থন করি। কি কুল ব্যাপারটা ছিল বলুন তো? স্বামী মরবে বউকে জ্বালিয়ে। মেয়ে মানুষ আছে কেন? ছেলেদের ভোগের জন্যই তো, তাই না? পিল্লাই কাস্তে কাস্তে বলল, না মানে তুমি একটু বেশি বলে ফেলেছ। আমি অতটা অ্যাগ্রেসিভলি তোমাকে কিছু বলতে চাইনি। মানে অ্যাকচুয়ালি স্যার, আমি শাওনকে একটু মেন্টাল সাপোর্ট দিতে চাইছিলাম। ওকে বোঝাচ্ছিলাম ছেলে যতই খারাপ হোক, বিয়ে যখন হয়েছে তখন তো মেনে নিতেই হবে। এর মধ্যে পায়েল আমাদের দেখে নিয়েছে আর আপনাকে এসে লাগিয়ে দিয়েছে। পিল্লাই বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বলল, না না, ভুল করছো শ্রেয়ান। পায়েল কিছু লাগায়নি। মানে আমি অ্যাজ আ সিনিয়র, তোমার একজন দাদা হিসেবেই বলতে পারো, তোমাকে জাস্ট অ্যাডভাইস দিতে চেয়েছিলাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একদম স্যার, আপনি যা বলবেন সেভাবেই চলবো আমি, নো প্রবলেম। এই তো, ভেরি গুড ভেরি গুড।
তোমার থেকে এটাই এক্সপেক্ট করছিলাম। এবার তুমি কাজে যেতে পারো। ওকে। শ্রেয়ান পিল্লাইয়ের চেম্বার থেকে মনে মনে খিস্তি দিতে দিতে বেরোলো। পায়েল হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিল। তাকে দেখে ন্যাকা ন্যাকা গলায় বলল, কি রে, কি বললো বস? এই শাওনকে মেন্টাল সাপোর্ট দিতে, শাওনের বরকে ভাগিয়ে ওকে বিয়ে করতে, এইসবই। পায়েল তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। শ্রেয়ান ডেস্কে এসে বসে দেখল শাওন তাকে হোয়াটসঅ্যাপ করেছে। কি হলো রে? শ্রেয়ান লিখল, জ্ঞান দিল, তুই এখন ম্যারেড, তোর সঙ্গে যেন বেশি চুদুর বুদুর না করি। ঠিকই তো বলেছে, আমার সঙ্গে চুদুর বুদুরটা একটু কম কর। তাহলে কার সঙ্গে করব? পায়েলের সঙ্গে? আশবটিতে কেটে দিয়ে রাস্তার শেয়ালকে খাইয়ে দেব তোরটা। শ্রেয়ান হাসতে হাসতে কাজে মন দিল। দুজনের বাড়ি ফিরতে রাত 8টা বাজল। দরজার বাইরে শ্রেয়ান শাওনকে বলল, ওই ইউএসএ নিয়ে কিচ্ছু বলার দরকার নেই। বিজন দরজা খুলে দিলেন। মিনতি আর বিজন টিভি দেখছিলেন। তাদের দেখে মিনতি বললেন, চাও বানিয়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শাওন সোফায় হেলান দিয়ে বসে বলল, উফ, আর ভাল লাগে না। শ্রেয়ানও বসল। শোন না, তোর কথাটা শুনে আমি ভাবছিলাম, অফিসে আলোচনাও করলাম। মিত্রদার ছেলে স্টেটসে থাকে। মিত্রদার সঙ্গে কথা বলে যা বুঝলাম, সত্যি ওখানে দারুণ সুযোগ সুবিধে। সব থেকে বড় কথা হলো হেলথ। ওরা হেলথের ব্যাপারে ভীষণ কনসাস। আজ না হোক কাল তো তোদের সন্তান হবে, তার কথাও তো ভাবতে হবে নাকি? পোড়ার দেশে কিছু আছে নাকি? হ্যাঁ, তোরা দুজনে বেশ ভালো থাকবি ওখানে। আমরা মাঝে মাঝে ঘুরে আসব, আর ফোন তো রোজ থাকবেই। ছেলে মেয়ের উন্নতিটাই তো বড় কথা, তাই না? আমরা বুড়ো বুড়ি ভেবে দেখলাম তোরা একদম ঠিক ডিসিশন নিয়েছিস। অনেক গ্যাজেটস নিয়ে আসবি। আমার জন্য ভালো শেভিং কিট, তোর মায়ের জন্য ভালো মাইক্রো ওভেন। আমরা আর কদিন আছি, তোদের সারা জীবন পড়ে আছে। ভালো করে নিজেদের জীবনটা কাটা। শ্রেয়ান মাথায় হাত দিয়ে বলল, তোমরা এত দূর ভেবে নিয়েছো? হ্যাঁ, ভাবতে হবে না? তোদের ব্যাপারে আমরা ভাববো না তো কে ভাববে? আমরা কোথাও যাচ্ছি না, বুঝলে? সকলেও বলছিল বটে, কিন্তু আমি ঠিক করেছি তোমরা দুজন আর আমাদের বাড়ির দুজন বুড়ো বুড়িকে ছেড়ে পৃথিবীর কোথাও গিয়ে আমরা সুখে থাকতে পারবো না। আমাদের এই দেশেই ভালো, আর এই বাড়ি ভালো। না 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 না, এ আবার কি? এ দেশে আছেটা কি? এই ঝামেলা সেই ঝামেলা। তোরা বাইরে যা, বাইরে যা। আমরা বুড়ো বুড়ি শেষ জীবনটা এখানেই কাটিয়ে দেব। আর আমরাও বুড়ো বুড়ি হওয়া অবধি এই দেশেই থাকবো, কোথাও যাব না। মিনতি কেঁদে ফেলে শাওনের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, এত ভালো হয়েছিস কেন রে? শাওন মিনতিকে জড়িয়ে ধরে বলল, এমনি ইচ্ছে হলো। তোমাদের ছেলের কপাল কত ভালো দেখেছ? সে তো দেখতেই পাচ্ছি। বাঁদরের গলায় মুক্তোর মালা কি আর সাধে বলি? ঘরের দরজা বন্ধ করে জানলা খুলে দিয়েছে শ্রেয়ান। সিগারেট ধরিয়েছে, হালকা শব্দে গান চালিয়েছে। শাওন বাথরুম থেকে এসে দেখল শ্রেয়ান চোখ বন্ধ করে সিগারেটে টান দিয়ে যাচ্ছে। শাওন বলল, কি ব্যাপার, খুব রোমান্টিক মুড মনে হচ্ছে। একটা ডিসিশন নেব ভাবছি। কিরকম ডিসিশন? শ্রেয়ান সিগারেটটা ফেলে একটা চেয়ার নিয়ে শাওনের দিকে মুখ করে বসে বলল, আমরা চাকরিটা ছেড়ে দিই। ওকে, তারপর চপের দোকান দেব কিছু একটা, কিন্তু চাকরি আর করব না। এই রোজ রোজের লাইফলেস লাইফ আর ভালো লাগছে না। আবার প্ল্যান শুরু করলি, সেই প্রি ম্যারিটাল প্ল্যানের মতো? একদম। এই প্ল্যানের শুরুতেই আমরা কেস স্টাডি করব, যে ঠিক কী করলে আমরা চাকরি না করলেও খেয়ে পড়ে দিব্যি বেঁচে থাকতে পারবো। তুই মেল এসকর্টগিরি করতে পারিস, ভালো মানাবে। উফ প্লিজ শাওন, ইয়ার কি মারিস না প্লিজ, বি সিরিয়াস। শাওন খাটে উঠে সিরিয়াস মুখে বলল, ওকে, আই অ্যাম সিরিয়াস। হুকুম মেরে আকা, কি প্ল্যান আপনার? আমরা আমাদের প্ল্যানের ফার্স্ট পার্ট হিসেবে কাল অফিস যাব না। কাল ফ্রাইডে, তার মানে কাল না গেলে তো লং উইকেন্ড হয়ে গেল। এক্স্যাক্টলি। কাল আমরা সারাদিন কলকাতা ঘুরব। চাই কি ট্রেনে উঠে কোনো একটা আননোন স্টেশনে নেমে সেখান থেকে ঘুরে আসব।
আর পিল্লাইকে কি বলবি? ফোনই ধরবো না, কাল না গিয়ে দেখা যাক। এরপর ধীরে ধীরে আমরা অফিস যাওয়া ছেড়ে দেব। কাল আমরা সকাল 10টা পর্যন্ত ঘুমাবো। ওকে? ওকে, গুড ডিসিশন। পরে এরকম করবি না তো যে আমাকে অফিস পাঠিয়ে নিজে বাড়িতে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকবি? এটা তুই ভাবতে পারলি? হ্যাঁ, হতে পারে তুই অফিস গেলি, কিন্তু আমি ঘরে বসে থাকবো না। বিলিভ মি, আমি ঘরের কাজ করে দেবো। একদম না, আমি পারলাম না। তুই অফিস যাবি। আমার কোনো ইচ্ছে নেই অফিস যাওয়ার। তোর ওই বালের চেতন এন্টারপ্রাইজের জন্য আমায় অফিস যেতে হচ্ছে। ইনফ্যাক্ট আমি ঠিকই করে নিয়েছিলাম আর অফিস যাব না। তুই তো হাতে পায়ে ধরে নিয়ে যাচ্ছিস। প্রজেক্টটা শেষ হোক, তারপর তুই যাস না, আমি কিচ্ছু বলবো না। এই তো কেজো শ্রেয়ান রোম্যান্টিক শ্রেয়ানকে হারিয়ে দিয়েছে। এবার ঘুমিয়ে পড়। না, সিরিয়াসলি আমি অন্য কিছু ভাবছি। আমরা চাকরি ছেড়ে গোয়াতে একটা হোমস্টে চালাতে পারি। আমি ক্যাব চালাবো, তুই রেস্তোরাঁ, সমুদ্রের সামনে। আহা, টোটাল লাইফ। মোটেও টোটাল লাইফ না রে, ওসব দেখতেই ভালো লাগে। প্ল্যান করলে ভালো কিছু প্ল্যান কর। স্টার্ট আপ? না বাবা না, স্টার্ট আপে প্রচুর খাটনি, আমি অত খাটতে পারবো না। ওই টাইপেরই কিছু একটা করা দরকার। বাঙালি তো চাকরি ছাড়া কিছু মাথায় আনবেই না। আমাদের এই চাকরির চক্কর ছেড়ে বেরোতে হবে। লং টার্মে কিছু না ভেবে একটু শর্ট টার্মে কিছু ভাব না। মানে আপাতত কালকের দিনটা নিয়েই ভাবি। কাল সম্পর্কে তোর প্রস্তাব আমার উত্তম লেগেছে। আমরা অফিস যাব না, দেরি করে উঠবো, তারপর ট্রেনে করে ঘুরবো। গুড প্রপোজাল, পিল্লাইয়ের মারগাড়ি। শ্রেয়ান খুশি হয়ে গাল বাড়িয়ে দিয়ে বলল, এর জন্য একটা উত্তম কিসি চাই। শাওন শ্রেয়ানের কান কামড়ে দিয়ে বলল, ফটশালা। ভোর 6টা। শ্রেয়ান শাওনকে ডাকতে শুরু করলো। এই শাওন, এই। শাওন ঘুমের ঘোরে বলল, কি হলো? শোন না, আমার না উত্তেজনায় ঘুম হয়নি ভালো করে। অত দেরি করে ঘুমালে হবে না। চ, আমরা সকাল সকাল বেরিয়ে যাই। কোথায় যাবি? আপাতত একটা ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশন, ওখান থেকে যে কোনো রুটে ট্রেন ধরে চলে যাই। আমাকে এখনই স্নান করতে হবে? হ্যাঁ, এখনই। পারলাম না, জাস্ট তুই একা একা ঘুরে আয়। ওঠ না, ওঠ না, ওঠ না প্লিজ। আমি একা যাব, এটা হতে পারে? এখন আমি আর তুই এক দিল এক যান, তাই না? আমি এই ঠান্ডায় স্নান করতে পারলাম না, সরি। আর এরপর যদি জ্বালাতন করিস না, আমি কিন্তু চেঁচিয়ে পাড়ার লোক ডেকে আনবো বলে দিলাম। শ্রেয়ান মুখ কালো করে বসে রইল। একটু উসখুস করে শাওনের চাদরের তলায় ঢুকে নিজের পা দিয়ে শাওনের পায়ে সুরসুরি দিতে লাগলো। শাওন বলল, লাভ নেই, আমি এখন উঠবো না। ধুস, পাষাণ হৃদয়যুক্ত মহিলা একটা। হ্যাঁ, এখন না জ্বালিয়ে ঘুমো। শ্রেয়ান মুখ গোমড়া করে শুয়ে থাকলো। দুপুর 2:30। শ্রেয়ান হাওড়ার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এসে হাসি মুখে বলল, যাক, 2খান রিজার্ভেশন পেয়ে গেলাম। কোথাকার? রাজধানী, দিল্লি। খেপেছিস? আমি কোনো ড্রেস আনিনি তো। আরে এটাই তো অ্যাডভেঞ্চার। আনসার্টেনটি না থাকলে লাইফে আর থাকলো কি? চল প্লিজ চল, রবিবার চলে আসবো কনফার্ম। শাওন মাথায় হাত দিয়ে বলল, শিট। ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে। শ্রেয়ান টিকিট দেখতে দেখতে বলল, একটা প্রবলেম হয়েছে। বল, কি প্রবলেম হয়েছে? আমাদের দুজনের পাশাপাশি সিট পড়েনি। আমার 5 আর তোর 35। অসম্ভব, আমি যাব না। তবে তুই যা, এত দূরে কোনো না কোনো লোক থাকবে, ওভাবে যাওয়া যায় নাকি? ওকে চল না, ট্রেনে উঠি, সেরকম হলে ম্যানেজ করে নেব। আমি জানতাম তুই কিছু না কিছু একটা ঝামেলা ঠিক করবি। আরে মোবাইলের চার্জার অবধি নিয়ে আসিনি। ও দিল্লিতে চার্জার কিনে নেব, আমার অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? এখন বলবো না, সারপ্রাইজ দেবো। শুধু মনে রাখিস কাল পূর্ণিমা। কাল পূর্ণিমা জেনে আমি কি করব? আজব, মাঝে মাঝে তুই এমন করিস না, ভীষণ বিরক্ত লাগে আমার। শ্রেয়ান ট্রেনের দিকে যেতে যেতে বলল, নো বিরক্তি, আগে ট্রেনে উঠি, দেখা যাক কি করা যায়, তারপর দেখছি। দুজনে কামরা খুঁজে ট্রেনে উঠল। এসি 2 টিয়ার, দরজা খুললেই বাথরুম। তার পাশে শ্রেয়ানের সাইড আপার বার্থ পড়েছে।
শ্রেয়ান দেখল তার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক যাচ্ছেন। ওনাকে বলতেই উনি রাজি হয়ে গেলেন কোনো সমস্যা ছাড়াই। শ্রেয়ান ভদ্রলোককে শাওনের সিটে দিয়ে এসে বললেন, ভুল হয়ে গেল। আবার কি ভুল করলি? লোকে সাধারণত বাথরুমে যাবে আসবে, আমরা বরং ওই 35-এর পাশে সিট নিলেই ভালো করতাম। কেউ আসবে না এখানে। আর শোন, পর্দা টান। টোটাল রোমান্টিক ব্যাপার স্যাপার। আমি আর উপরে যাব না, একই সিটে তোকে জড়িয়ে ধরে শোবো। একদম না। রাস্তাঘাটে ভাদ্র মাসের কুকুরের মতো আচরণ করবি না শ্রেয়ান, আমার একদম পছন্দ না। কিন্তু নিজের বউকে আদর করব তাতেও লোকের প্রবলেম? এরকম করলে হয় নাকি? না, ঘরে করিস, বাইরে না। পিল্লাই ফোন করেছিল 5 বার, তোকে কবার করেছে? একবারই। ধরে বলেছি শ্বশুর বাড়িতে ঝামেলা হচ্ছে বলে যেতে পারছি না। খুশি হয়ে গেছে। ইস, কত সুবিধা তোর। আমি মেয়ে হলেই ভালো হতো, বস এক কথাতেই কনভিন্স হয়ে যেত। খানিকক্ষণ পরে ট্রেন দুলে উঠল। এই হলো লাইফ। পালিয়ে চল সব কিছু ছেড়ে। সেই পড়েছি পাগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমার কিন্তু এই রাজধানীর খাবারও ভালো লাগে। আমারও। এই যে খেতে দেবে, চা দেবে। ছোটবেলায় চা খেতাম না জানিস, কিন্তু রাজধানীতে উঠলেই পরম আগ্রহে চা খেয়েছি চেয়েছে। ইয়েস, লোভনীয় ব্যাপার। একটু দূর থেকে একটা বাচ্চার কাঁদার শব্দ ভেসে আসছে। আমাদেরও হবে, আমি করলে নিয়ে সামলাবো, তোকে কোনো টেনশন করতে হবে না, বুঝলি? ভাট বকিস না তো, খিদে পাচ্ছে। কখন খেতে দেবে? ওই দেখ, ওই দিক থেকে ট্রেতে খাবার দেওয়া শুরু করেছে। আমাদের কখন আসবে বলতো? এটা চা, চাপ নিস না, সব দেবে। আমার না এবার বেশ একটা এক্সাইটমেন্ট হচ্ছে। তোর প্ল্যানটা কিন্তু জমেছে। সারপ্রাইজটা বল এবার। একেবারেই বলবো না, বললে সেটা আর সারপ্রাইজ হলো কোথায়? ওকে। মাঝরাত কোনো একটা অজানা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। শ্রেয়ান সাইড আপারে উঠে টেনে ঘুমোচ্ছে। শাওন উঠে শ্রেয়ানকে খোঁচা মারল। শ্রেয়ান উঠে ঘুমের ঘরে বলল, সকাল হয়ে গেছে, অফিসের ভাত রেডি, আমি এখনই স্নান ছেড়ে আসছি। ট্রেনে আছিস, ভুলে গেছিস? ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম। কেন, কি হলো? নাম, টয়লেটে যাব, বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি। মাইরি, এই তো টয়লেট, তুই যা, আমি এখান থেকে নজর রাখছি। একদম না, আমার ভয় লাগে। তুই নাম না, নেমে চ। তাড়াতাড়ি কর, নইলে এখানেই হয়ে যাবে আমার। উফ, তোর জ্বালায় পাগল হয়ে যাব আমি। হ্যাঁ, সে তো বলবি। বিয়ে করার সময় মনে ছিল না? না, এত হ্যাপা জানলে কে বিয়ে করতো? নেমে এলো শ্রেয়ান। শাওন বাথরুমে গেল। শ্রেয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলতে লাগলো। শাওন বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল শ্রেয়ান হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। সে বলল, এই ঘুমিয়ে পড়লি কেন? তুই আর যাবি না তো? যা করার একেবারে করে নে মা, বারবার ঘুম ভাঙাস না। চ, আর যাব না। শ্রেয়ান মাথা চুলকে কিছু একটা ভেবে বলল, 1 সেকেন্ড। কি? আমারও পেয়েছে। এতক্ষণ না ঢুলে করে নিলেই তো পারতিস। বুঝতে পারছিলাম না সত্যি পেয়েছে নাকি। পাওয়ার জোরের থেকে ঘুমের জোর বেশি ছিল আর কি। যাকে, তুই গিয়ে শো, আমি আসছি। কিছুক্ষণ পর শ্রেয়ান বাথরুম থেকে বেরিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে সাইড আপারে উঠে চোখ বুজে বলল, মগটা যে কেন শিকল দিয়ে বেঁধে রাখে এরাই জানে। পেছন ঘুরিয়ে পরিষ্কার করা সম্ভব নাকি? শোন, তোর যা গবেষণা করার বাড়ি গিয়ে করিস। হ্যাঁ, এখানে লোকজন এসব শুনলে ট্রেন থেকে নামিয়ে দেবে তো আমাদের। ট্রেনের একটা সুবিধা আছে বল শাওন। কি? কোমরে কিছু ভাসে না, যা যায় ডাইরেক্ট রেল ট্র্যাকে। এখানে আর তুই জল দিইনি বলে আমায় কিচ্ছু বলতে পারবি না। শাওন উঠে শ্রেয়ানকে জোরে একটা চিমটি কেটে বলল, অসভ্যতা করলে আমি এক্ষুনি ট্রেন থেকে নেমে যাব, তারপর বুঝবি। সরি। উফ, কি রাগ। আর হবে না, ঘুমা। সকাল হয়েছে। ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছে। শাওন চা খেতে খেতে বলল, চলেই তো এলাম প্রায়। এবার কি বলা যাবে আমরা কোথায় যাচ্ছি? ইয়েস, তোকে হিন্ট দিয়েছিলাম অবশ্য কাল, তুই মিস করে গেছিস। হিন্ট? একটাই তো হিন্ট দিয়েছিলি, পূর্ণিমা বলে। শাওন চুপ করে কয়েক সেকেন্ড শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, তাজমহল?
যাক, অতটাও টিউবলাইট নোস তাহলে। ইয়েস, আমরা তাজমহলেই যাচ্ছি। জ্যোৎস্নার আলো মেখে তাজমহল দেখবো দুজনে। ইস, ইমোশনাল কবি আমার। কাল যখন পূর্ণিমার কথা বললি তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল। তবে এটাই সারপ্রাইজ। তবে ইয়েস, আমার এটাই সমস্যা, পেটে কথা চেপে রাখতে পারি না। ওকে, পেট পাতলা গামছাওয়ালা তাই হোক, জ্যোৎস্নার আলোয় তাজমহলই হোক। রাত 10টা, চাঁদ উঠেছে, ঝলসে দিচ্ছে চতুর্দিক। দুজনে মুগ্ধ চোখে তাজমহলের দিকে তাকিয়ে আছে। তাজমহল তার সব রূপ নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মন মাতাল করছে। শ্রেয়ান বলল, শাওন, সারপ্রাইজটা কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং। লাভ ইউটা কে বলবে মামনি? আমারও একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোকে, সেটা বলিনি। শ্রেয়ান অবাক হয়ে শাওনের দিকে তাকিয়ে বলল, কি? আপনি বাবা হতে চলেছেন। রিয়েলি? তাজমহলের দিব্যি। এবার তুই ঠিক কর, বাচ্চা রাখবি না অ্যাবর্ট করাবি? অ্যাবর্ট করাবো? খেপেছিস? আমার সন্তানকে আমি মেরে ফেলবো? ওকে, জাস্ট টেস্ট করলাম, কিছু হয়নি তেমন। খুব বাজে ছিল এটা। দোষ বাজে ছিল? ওকে, দেন ইটস আ ট্রু নিউজ। গোয়াতেই বুঝেছিলাম কিছু একটা হচ্ছে, পরে কনফার্ম হলাম। আর যদি আমরা সত্যি আলাদা হয়ে যেতাম তাহলে কি হতো? সিঙ্গেল মাদার হতাম। আমি কোনোদিনই বিয়ের কথা সেভাবে ভাবিনি রে। তোকে যেগুলো বলতাম সব বানিয়ে বানিয়ে বলতাম। হতে দিতাম ভেবেছিস? ঠিক জেনে যেতাম, তারপর তোকে টাইট দিতাম। কি দিয়ে টাইট দিতিস? শ্রেয়ান চোখ বড় বড় করে অনেক কিছু বলে যেতে লাগলো। শাওন হাসি মুখে শুনতে লাগলো। আর সব কিছুর সাক্ষী হয়ে থাকলো তাজমহল। চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে তার ভুবনজয়ী হাসি হাসতে হাসতে। কাফে কিছুক্ষণে আজ শুনলেন বৈবাহিক পোস্ট ম্যারিটাল। রচনা অভিক অর্জুন দত্ত, প্রযোজনা টিম কাহন। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে কাফে কিছুক্ষণে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন কাইন্ডলি।